ওর বন্ধুকে বাসায় পাঠায় ভিডিও করবা। তো আমার খুবই কষ্ট লাগে। তখন আমি ওকে বলি যে দেখো আমার শরীর তো ভালো না, আমার শরীরও খারাপ, মানে আমার বলতে শারীরিক চাচ্ছি যে সমস্যা আছে, তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি পয়সা পাঠাবো না বাড়িতে। পাঠাবো না। প্রথমে নামটা একটু বলেন তো। আমার নাম শেফালি। শেফালি, বয়স কত শেফালি? বয়স 26। 26 বছর বয়স। আপনি কি এই অনুষ্ঠান কখনো শুনতেন নাকি প্রথম আজকে? আমি সবসময় শুনতাম আপনার অনুষ্ঠান। শুনতেন? তখন মনে হয়েছে যে আপনি এখানে আসবেন, এরকম মনে হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, বলেন শুনি একটু কি গল্প আপনার। আমরা 4 বোন 1 ভাই। আমার আব্বু জুতার কারখানায় কাজ করতো, লেডিস। তো ওইখানে কাজ করতে করতে আমার মা গার্মেন্টসে কাজ করতো। তো আমরা তখন অনেক ছোট, অনেক কষ্ট করে মানে আর কি দুজন কাজ করে, আমার আব্বু কাজ করে মানে আর কি সংসার চালাইতো। তো এমনও দিন যাইতো যে আব্বু মানে আর কি খরচের টাকা দিতে পারে নাই, যার কারণে বাসায় আসেনি রাত্রে। মা ঝগড়া করবো এই কারণে আসেনি। পরে ঈদের মধ্যে কাপড় চোপড় দিতে পারে নাই, এই কারণে আব্বু আসেনি। মা লুকায় সবার জন্য কাপড় চোপড় বানায় রাখতো। আব্বুরে রাত্রেবেলা খুঁজতো, পাইতো না। পরে সকাল ভোরে আব্বু আসতো বাসায় একটু সেমাই চিনি এগুলা নিয়ে। মানে অনেক কষ্ট করে আর কি আমরা বড় হয়েছি। খুবই দরিদ্র একটা পরিবার, যেটাকে বলে দরিদ্র পরিবার, খুবই কষ্ট করে বড় হয়েছি। আর যখন আর কি আমার মার ইচ্ছে ছিল মানে আর কি ছেলের, কিন্তু আমরা পরপর 4টা মেয়ে হয়েছি। 2টা বোন যখন হই, যখন আমি হই আমি হাসপাতালে হই। আপনি কত নাম্বার? আমি 3 নাম্বার। 3 নাম্বারে। আচ্ছা, ঠিক আছে। যখন আমি হই তখন আমার মা মানে মেয়ে কেন হইলো, ঠিক আছে, এতে আমার মা খুবই ক্ষিপ্ত। আমি তখন ট্রেসিন বলে ডাক্তারখানা, সেখানে আমি হই। তো আমার মা বলে আরেকটা মহিলার বাচ্চা হয়ে মারা যায়, যার কারণে আমার মা বলে ওকে দিয়ে দিব। আমার তো মেয়ে আছে 2টা, ওকে দিয়ে দিব, দত্তক দিয়ে দিব। হ্যাঁ, দত্তক দিয়ে দিবে। তখন আমার খালা আমার আব্বাকে যায় বলে জলদি চলেন, আপনার মেয়ে হয়েছে দেখে আপা তো ওই মেয়েকে দিয়ে দিতেছে। তখন নিয়ে আসলো। নিয়ে আসার পর আব্বা এসে বলে না, আমার মেয়েকে আমি দিব না, মেয়ে হয়েছে তো কি হয়েছে। পরে আব্বা নিয়ে আসলো। আব্বা আমাকে অনেক আদর করতো। তো মার মুখের থেকে আর কি শোনা। এবার আমি আসার পরও মা আমার বলতেছে তোর এই কথাগুলো মনে আছে? তা আমাকে বলে যে মানে আর কি আমার মুখের উপরে বালিশ দিয়ে উনি টয়লেটে চলে যেত আর বলতো আল্লাহ যায় যেন দেখি ও মরে গেছে। ঠিক আছে, যায় যেন দেখি ও মরে গেছে। তো কথাগুলো শুনতে কিন্তু অনেক কিন্তু মনে হইলো অনেক কষ্ট লাগে যে আজকে মেয়ে হয়ে জন্ম নিছে দেখে আমার মা আমাকে যে জন্ম দিচ্ছে গর্ভধারিণী মা, সে আমাকে চাই নাই। ঠিক আছে, খুব কষ্ট লাগতো, কিন্তু কখনো বলতাম না। যে আমার মা যখন ছোটবেলায় দুষ্টামি করতাম তখন বলতো কই মাছের জান নিয়ে আসছিস। ঠিক আছে, এত মারতে চাইছি মানুষ নেই। তো আবার লবণ পানি খাওয়াই দিছিল একবার যাতে আমি মইরা যাই, খালি দোয়া করতো যেন আমি মইরা যাই। তো শত হোক মা। তো পরে আমার আব্বা এসে দেখা ফেলাইছে। দেখা ফেলানোর পরে আমার মাকে মানে কুইদা গেছে মারতে, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোরে আমি ঘরে রাখবো না, এগুলা বলছে। পরে কিন্তু মা খুবই মানে আমার প্রতি খুবই ক্ষিপ্ত ছিল। পরে আস্তে আস্তে বড় হওয়ার পর সেই জিনিসটা আবার আরেকটা মেয়ে হয়, আমার ছোট বোন। তখন মা চাকরি করে, ওই মেয়েটাকে দেখাশোনাও করতে পারে না, কিন্তু ওর বেলায় এমন করেনি, কিন্তু আমার বেলায় এগুলা করছে। করার পর এগুলো মা নিজের মুখে স্বীকার করা, মা নিজে বলে। আমার আব্বা আমাকে অনেক আদর করতো। আমার আব্বা আমাকে গোসল করে আমার খালার বাসায় নিয়ে যেত, আমাকে ধরে মারতো আমার মা। এই কারণে আমার কি করতো, ওই বাসায় নিয়ে রাইখে আসতো। আবার যখন রাত্রে বাসায় আসতো তখন আমার আব্বা আবার আমাকে নিয়ে আসতো। তো এরকম করে বড় হই। ছোটবেলার জীবনগুলো এইভাবেই যায়, খুবই কষ্টের মধ্যে কাটে। তারপরও বোনরা 4 বোন ছিলাম। বড় আপা আমাদেরকে মানুষ করছে, মানে মায়ের মতনই বড় আপা মানুষ করছে। মা চাকরি করতো, আব্বাও কাজ করতো। বড় হয়ে একই বাসার মধ্যে আমরা ভাড়া থাকি। একই বাসার মধ্যে, মানে কোয়ার্টার বাসা, একই বাসার মধ্যে ভাড়া থাকি। তো ওই ছেলেটা আর কি, আমি আবার কারচুপির কাজ জানি, হাতের কাজ। তো এটা আমার বড় দুলাভাই আর কি শিখায়। আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন আমার বড় দুলাভাই আমাকে শিখায়। তো আস্তে আস্তে তখন প্রথমে দেয় 50 টাকা সপ্তাহ। তারপরে স্কুলে পড়ি, আমি স্কুলে ক্লাস 6 পর্যন্ত আমি পড়ি, তারপর আর পড়তে পারি না। এর মধ্যে আমার একটা ভাইও হয়। মানে আপনার 4 বোনের পর একটা ভাই হয়? হ্যাঁ, 4 বোনের পর একটা ভাই হয়। তখন আমি এখনো মানে সাবালক হইনি, তখন আমার ভাই হয়, তখন আমি ছোটই। তারপরে আমার মা বলে বাইরে যাব। পরপর বড় বোনেরও বিয়ে হয়ে যায়, মেজ বোনেরও বিয়ে হয়ে যায়। কারণ 2 বোনের তো বিয়ে হয়ে গেছে, ভাই তো ছোট কোলে, তাকে দেখবে কি, এর জন্য আমার পড়া বন্ধ করায় দেয় মা। বাইরে চলে যায়। পড়া বন্ধ হবে ক্লাস 6-এ। ক্লাস 6-এ থাকতে পড়া অফ করে দেয়, পড়া বন্ধ হয়ে যায়। পরে আমাকে বলে যে তুমি দেখবা, ওরে দেখবা, এই কারণে আমার লেখাপড়া বাদ দিয়ে দেয়। পরে আমার স্যার বলে যে ওর তো মাথার ব্রেনটা অনেক ভালো আন্টি, ওরে পড়ান। পরে মা বলে যে দেখো বাবা, ওরে যদি এখন পড়াই তাহলে আমার সংসার কে দেখবে, আমি তো বাইরে চলে যাব। সেখানে আমার মা তখনের সময় 60,000 টাকা জমা দেয়।
ঠিক আছে, তখন 60,000 টাকা অনেক কিছু। আমার মার যেখানে যা সঞ্চয় ছিল সব আমার মা ওইখানে একাকিত্ব করে দেয়। আচ্ছা, তারপর থেকে উনি সেই টাকাটা যার মাধ্যমে দেয় সে মাইরা কোথায় চলে যায়, তাকে আর পাওয়া যায় না। ওকে। তারপরে আমার মা যাইতে পারে না, আমার পড়া তো বন্ধই থাকে। তারপরে আমি কারচুপির কাজ করতে থাকি, আর আমার মা বাহিরের মানে আমার আব্বার যে কারখানা ছিল কারখানার কর্মচারী খাইতো আমাদের ঘরে। তো সেখান থেকে আমার আব্বা কারখানা বড় হয়, কর্মচারী খায়, আমাদের ঘরেই খায়। আমার বাইরের 2টা লোকও খায়, মা গার্মেন্টসের কাজ বাদ দিয়ে দেয়, তখন ঘরেই রান্না করে, বাহিরের কয়েকটা কর্মচারী খাওয়ায়। আচ্ছা, ওইটা দিয়ে আর কি সংসার চলে, আব্বার টাকা ওইটা দিয়ে সংসার চলে। আমরা লেখাপড়া করি, আর লেখাপড়া তো আমার ছাড়াই দেয়, কিন্তু ছোট বোন লেখাপড়া করতে থাকে। তো ঘরের মধ্যে আর একই বাসার মধ্যে ভাড়া থাকি। তো প্রথমে কাজ করি বড় আপার হাজবেন্ডের সাথে শাড়ি কাজ করি। যখন ওদের সাথে আবার একটু রাগারাগি হয় তখন ওদের সাথে থেকে কাজ ছাইড়া দিই। ছাইড়া দেওয়ার পর তো ও আবার আমাকে পছন্দ করতো। যখন আমার বড় আপার এখানে কাজ করি, তো ও আবার শাড়ির কাজ মানে আর কি নসুন্দির থেকে ওইখান থেকে শাড়ি আনতো, আনার পর আর কি কাজ করাইতো। তো বলছে যে আচ্ছা আমার শাড়ি করেন, আমি আপনাকে টাকা বাড়াই দিব, নগদ দিয়ে দিব। তো বলতেছে ঈদ আইসা পড়ছে, কুরবানি ঈদ, বলছে যে আপনারা নাইট করে আমার এই শাড়িগুলো নামাই দেন, আমি আপনার সাথে করবো। তো আমি আবার আমার বাসার থেকে বড়াপার বাসায় যায় আমার বড়াপার বাসায় কাজ করতাম, আর শাড়ি ও দিত। তো খুব কালো ছিল, আর ওর একটা রোগ ছিল যক্ষা, যেটাকে টিবি বলে, ঠিক আছে, সেটা ছিল। তো আসতো না, আমি ওকে দেখতে পারতাম না। তো দেখতে পারতাম না, আমি বলতাম মানুষকে নিন্দাইতে নাই, কিন্তু তখন মানে আর কি এরকম মানে একটা অহংকার বোধ কাজ করতো আমার ভিতরে। তো ও আইসা যদি পানি চাইতো তখন আমি বলতাম পানি বাইরের থেকে খাইতে পারো না, আমি আবার বলতাম পানি বাইরের থেকে খাইতে পারো না। আমার বড় আপাকে বলতো ও এমন করে কিসের জন্য, এই কথা আবার বলতো। তখন আমার দুলাভাই বলতো বাদ দেওয়ার কথা, ঠিক আছে, আমি সহ্য করতে পারতাম। যখন চলে যেত তখন আমি অনেক ভ্যান ভ্যান করতাম, অনেক কিছু বলতাম। ও আসতো, আসার পর বলতো আমার শাড়ি করেন না, কটা শাড়ি আসতে নামাই দেন, আমি নগদ টাকা দিব, লাগলে বাড়াই দিব না, নাইট করে ঈদ আইসা পড়ছে নামাই দেন। তখন আমি আবার ওকে কাল্লু বইলা চেতাইতাম, মানে ও খুব কালো ছিল তো, ঠিক আছে, শর্ট ছিল, কালো ছিল, এই কারণে ওকে আমি কাল্লু কইলাম। আর আমার বড় আপা যে বাসায় ভাড়া ছিল সে বাসায় একটা মেয়ে ছিল, বলতাম যাও ওই মেয়ের সাথে প্রেম করো, ওই মেয়ের সাথে প্রেম করো, ওইগুলো বলতাম, আমি বলতাম ওকে, মানে উৎসাহ দিতাম যাও প্রেম করো। ওর সাথে যখন নাইট করি, আমার বড় দুলাভাই ছিল ওর শাড়িগুলো নামানোর জন্য, মানে আর কি বলে নাইট করার জন্য, আমার বড় আপার বাসায়। তা আমি বড় আপা তারপর ও পরে বলে আমি রাত্রেবেলা খাওয়াবো তোমাদেরকে সবাইকে, আইনা বিরিয়ানি খাওয়াবো, আমার বিরিয়ানি পছন্দ, পরে বলে বিরিয়ানি খাওয়াবো, আর 50 টাকা করে দিব আমাকে বলে আর কি, নাইট করলে 50 টাকা করে দিবে, বিরিয়ানিও খাবে। তখন আমি কি কাজগুলো নিয়ে যেত? হ্যাঁ শাড়িগুলো আর কি বিক্রি করতো, বিক্রি মানে আর কি এটা মালের অর্ডার আনতো। হ্যাঁ অর্ডার আনতো, মিডলম্যান হিসেবে কাজ করতো, কাজ করে তারপর আবার ওটা কমপ্লিট করে দিত। ওইটাতে আবার ওর লাভ ছিল, সেটা নসুন্দির থেকে আনতো। তারপরে এইভাবে কাজ করতে থাকি। তো 3টা নাইট করি, 3টা নাইট আমি 150 টাকা পাই ওর কাছ থেকে। তা আমি আবার আসিফের গান অনেক শুনতাম, আসিফের গান মানে আসিফ আমার অনেক মানে বেস্ট শিল্পী, হ্যাঁ খুব পছন্দের শিল্পী। তো ওর গান আর কি আমি শুনি। তো আমি বলি তুমি তো গুলিস্তান যাও, তোমার কাছ থেকে আমি 150 টাকা পামো, আমি তো জিন্সের প্যান্ট পরি না, তো আমার একটা জিন্সের প্যান্ট আইনা দিবা, কয় টাকা নিবো, ওইখান থেকে আনলে তো কমের মধ্যে আনতে পারবা, তো লালের মধ্যে একটা জিন্সের প্যান্ট আনবা, আর আমার জন্য আসিফের একটা বায়না ক্যাসেট নিয়ে আসবা। পরে বলছে কি আচ্ছা ঠিক আছে। তো ও আবার মনে মনে আমাকে পছন্দ করতো, সেটা তার আমি জানতাম না। তো আমি আর কি ও নানার জন্য বাড়ি মার্কেটে যাই আমার ছোট বোনকে নিয়ে, এর মধ্যে তা আমার চুল আবার মেহেদি লাগানো থাকে। তো আমি যাই আর বলছি চুলের একটা কালার এনে দিতে, মানে চুল কালার করব, কালার এনে দিতে, আর কয় টাকা হয় আমি তোমাকে দিয়ে দিব। এই কথাটা আর কি বলি, কিন্তু ফ্রি ছিলাম খুব, কোনো খারাপ কোনো কিছুই ছিল না। তো আর কি আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি আয়না দিব। তো আমাকে চুলের কালার আয়না দেয় একটা, আর একটা আসিফের পোস্টার, আসিফের গানের ক্যাসেট, জিন্সের প্যান্ট আনে নাও, ঠিক আছে, আর একটা ব্রেসলেট আনে পাথরের, একটা খাপের ভিতরে ভরা, আর তার ভিতরে একটা কাগজ বাস করে ছোট করে বাস করে রাখা একটা কাগজ। তখন আমি আসি, ওটা শপিং ব্যাগের মধ্যে পিন মারা, তখন সবগুলো ঢুকে আর কি পিন মেরা থুইছে। তখন আমি আসি, মার্কেট থেকে আসার পর মা বলতেছে তো আনছে, ওই দেখ শোকেসের উপরে থুয়ে গেছে। আমি এবার খোলার পর আমি কি ওরে আমি প্যান্ট আনতে বলছি, প্যান্ট আনে নেই গা, ও কি নিয়ে আসছে ওগুলা, ছবি পোস্টার আনছে, ক্যাসেট আনছে, আর কালার আনছে, আর কি আনছে। পরে ওটা খোলার পরে ওটার ভিতরে পয়রা দেখি চিঠি, একটা চিঠির ভিতরে লেখা আছে শেফালি তোমাকে আমার ভালো লাগে তাই এত কিছু দেয়া।
আচ্ছা। আমার তো মাথা খারাপ হয়েছে, তুই কি আমি কি, তুই আমার পছন্দ করস? মানে আপনি চিন্তাই করেন না আমি চিন্তাই করিনি, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন আমি উন্না আনতে গেছি জামার সাথে ম্যাচিং করে, উন্না আর কি ম্যাচ হয়নি। আমি তো রাগে ফায়ার। পরে আমি বলতেছি ও আসুক, ওর খবর আছে, ওর এত বড় সাহস। মা কয় কি হয়েছে? আমি কি, ও আমার এগুলো লিখছে, ওর এত বড় সাহস, ও আসুক, খালি আমি ও আসলে বলবা বসতে, আমি আসতেছি। ওকে। মার্কেট থেকে উন্নাটা ম্যাচিং করে আনার জন্য আবার গেছি মার্কেটে, মানে এগুলা দেখে আমি আবার গেছি মার্কেট। কিন্তু আমার রাগ খুব। তো ও আয়সা বলতেছে মাকে, মা বলছে তুই কি কি লেখছোস, কি চিঠি দিছোস? ও তো একদম পুরা ফায়ার হয়ে গেছে, খুব রাগ। এগুলো আর কি মা বলছে। পরে বলছে খালা আমি তো লেখাপড়া পারি না, আমার বন্ধুকে আমি বলছি ঈদের একটা শুভেচ্ছা দিতে, আমার বন্ধু মনে এগুলা লেখা দিছে দুষ্টামি করে, মানে এটা বলে আর কি কথা কাটাই নিল। তো কথা কাটাই নেওয়ার পরে তো আমি আসলাম। আসার পরে কিন্তু আমার মনের ভিতরে একটা মানে আর কি সন্দেহ জাগলো যে ও এরকম কেন বললো। ঠিক আছে, নিশ্চয়ই কোনো কারণ হবে, মানে একটা হাব ভঙ্গিমা দেখলে একটা বোঝা যায় না। তারপরে দিয়া যাক, এখন আমি আর কি বললাম মাকে, যাচ্ছে ঠিক আছে যাক, ওর সাথে আমি আর কথা বলবো না, ওর সাথে আমি আর কোনো কথা বলিনি, মানে রাগ আমি খুব। তখন না আমার একটা বান্ধবীর ভাই বলতেছে আপু আপনি তো প্রেম করেন না, একটা ছেলের সাথে কথা বলা দেখেন, যদি ভালো লাগে তাহলে আর কি রিলেশন করবেন। তখন আমি কারো কোনো রিলেশনের মধ্যে জড়াইনি। তখন আমরা একসাথে মানে আর কি ঈদের দ্বিতীয় দিন আর কি সকালবেলা রিক্সায় যখন উঠবো, ওই ছেলে আমি আমার বোন, ছোট বোন, আমরা যখন রিক্সায় উঠবো তখন এর দেখে ফেলাইছে, কিন্তু অরিজিনালি কিন্তু কিছুই না। তা আমার বান্ধবী ছিল, বান্ধবীর ভাই ছিল, সবাই ছিল, দেখে ফেলেছে। এখন তো আমি তো ভয় নি, আল্লাহ মাকে যদি বলে তাহলে তো মা মারবো বাসায় গেলে। এখন ওকে আবার সেটিং দেওয়ার জন্য ওর সাথে আবার কথা বলছি। পরে বলতেছে না, পরে আমার বলতেছে তুমি কি আমার সাথে রাগ করে আসো, আইসক্রিম খাও। কোন আইসক্রিম? আমি বরাবর কোন আইসক্রিম পছন্দ, কোন আইসক্রিম খাও। পরে আমি বলি কি আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা মা দেখলে বকা দিব। পরে ও কি করলো, চুপ করে আমার জন্য আর আমার ছোট বোনের জন্য 2টা আইসক্রিম আনলো, আইনা আমাকে দিল। পরে খাইলাম। তো ও আমাকে পছন্দ করার পরে ও আর কি একজনের সাথে আর কি বলে যে আমি তো এরকম একটা মেয়েকে পছন্দ করি, তো তোমার কাছে কি কোনো ভালো ফকির টুকির আছে? মেয়েটা তো আমাকে পছন্দ করে না, মানে ফকির ধরে আপনার জন্য তাবিজ কিছু করবে। আচ্ছা। তো আমার এই ঘটনাটা আবার আমার মা জানতে পারে, যে এই ছেলের সাথে বলে, সেই ছেলেটা যেভাবে হোক যে কোনো ভাবে আমার মার কানে খবর আসে। তখন আমার মা বাড়ির ভিতর অনেক ঝগড়া লাগাই দেয়, একই বাসায় ভাড়া থেকে অনেক ঝগড়া লাগাই দেয়। তখন আমার মা বলে কি তুই কিছু বলস না, তুই কিছু বলস না। তখন আমি বাড়ি ভরা মানুষের সামনে যাই ওকে, মানে ওর সামনাসামনি আমি ওকে বলি, এই তোর মতন ছেলের আমার পায়ের নখের যোগ্যতা আছে, তুই আমাকে পছন্দ করস, আমি এই কথাটা বলি। এর জন্য ওর সাথে আর আমাদের সাথে কোনো কথা নাই। একই বাসায় থেকে আমার ছোট বোনের জন্মদিন হইলো, তো আমার বিরিয়ানি তো বললাম আগে আমার খুব পছন্দ, তো বাবুর্চিতে বিরিয়ানি রান্না হয়েছে, আমি সারাদিন খালি বিরিয়ানি খেয়েছি একটু পরে পরে। তো আমার পেটে ব্যথা উঠে গেছে। এই পেটে ব্যথাটা আমার প্রায় সময় উঠতো। যখন পেটে ব্যথা উঠলো তো মারা সবাই ঘরে টিভি দেখতেছিল, আর আমার পেটে ব্যথা উঠছে দেখে আমি আবার মেজপার ঘরে চলে গেলাম। মেজপার ঘরে গিয়ে আমি পেট ধরে কাঁদতেছি, মা ঘুমাইতেছিল। তা আমার মেজপা শাশুড়ি যায় বলে এ নার্গিস জলদি উঠো, তোমার মেয়ে তো কাঁদতেছে পেটে ব্যথায়, জলদি উঠো। মা উঠছে, আমার পেটে ব্যথা, এত পরিমাণ পেটে ব্যথা যা বলার বাইরে। ঠিক আছে, পরে মা আমাকে আল হেলাল হাসপাতালে নিয়ে গেল। জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা আমাকে দেখলো, দেখার পর ইনজেকশন দিল, পরে ব্যথা কমলো, ঘুমের ইনজেকশন দিল আবার। তখন ওইখান থেকে নিয়ে আসলো, আর এর পিছনে ও আবার গেছে। পরে বলতেছে খালা টাকা লাগবে, টাকা লাগলে আমার থেকে নেন, আমার কাছে টাকা আছে, টাকা নেন। পরে বলতেছে না টাকা লাগবে না। পরে মানে আর কি আমি আমার নিয়ে এই হাসপাতাল বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে মানে আর কি যখন ইনজেকশনের সব পাওয়ারটা চলে গেলো, আবার পেটে ব্যথা। এই পেটে ব্যথা করতে করতে পরে মানে আর কি আমি 12 দিন মানে ঘরের ভিতরে রেখে আমাকে 5 দিন ট্রিটমেন্ট দেয়, আমাকে ইনজেকশন দেয়, ঘুমের ইনজেকশন, যেটাকে নেশার ইনজেকশন বলে। তো আমার মামা এসে বলে তুই তো এইভাবে করে মেয়েটাকে মাইরা ফেলাবি। যখন ইনজেকশনটা আমার স্যালাইনের ভিতরে পুশ হয়, তখন আমার পুরা হাত মানে জইলা পুরা ছাড়খাড় হয়ে যায়। ঠিক আছে, তখন বলতেছে মেয়েকে তুই ইনজেকশন দিয়ে মাইরা ফেলাবি। কিসেন্ট হাসপাতালে ওনাদের কেমন ভাই হয়, আমাদের মামা লাগে, ওনার কাছে নিয়ে যায় ওকে দেখা। পরে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে ভর্তি করে কিসেন্ট হাসপাতালে শাহবাগ। পরে সেখানে ভর্তি করার পরে তো আমি 12 দিন না 10 দিন থাকি। থাকার পর ও আর কি যাই, তো ও আবার টাকাও দিচ্ছিল আমার মাকে যে ধার নেন। তখন আমার মা কোনো দিশে মিশে না পেয়ে ওর থেকে বিপদের সময় টাকা নেই, একই বাসা ভাড়া থেকে সব ভুইলা যায়। তো আমাকে দেখতে যায়, আমাকে বলে কিছু খাবা, তখন আমাকে উপন্যাসের বই কিনা দিয়ে আসে পড়ার জন্য। তারপরে যখন আমি আসবো, আসার 2 দিন আগে আমি তো জানতাম যে আমাকে পছন্দ করে, আর আমি সে সবকিছুর প্রমাণ পাইছি। তো আমাকে একটা আম দেয়, তখন কিন্তু আমের সিজন না, একটা আম দেয়, আমটা খুবই সুন্দর আমার মনে আছে। সে আমটা বলে কি আমটা তুমি খাবা। তখন আমটা খাওয়ার পরে আমটা খাওয়ার পরে না মানে ওর প্রতি একটা মানে আর কি মায়া কাজ করতো, ওকে দেখলে একটা মায়া কাজ করতো। যখন আমি আমার মাদের কাছে মানে ওকে না দেখতাম, তখন আমার মারা যেটা বলতো সেটাই ঠিক আছে, যখন আবার ওর কাছে যাইতাম তখন ওর কথাই ঠিক আছে, মানে এরকম পর্যায়ে চলে গেছি। আচ্ছা।
পরে ও আর কি আমাকে দেখা করতে ডাকতো, আমি ওর সাথে দেখা করে এসে মা যদি বলতো যে দেখা করছিস, না আমি দেখা করিনি, মানে এগুলো করতাম। কিন্তু কেন করতাম, সেটা কি ভালোবাসা ছিল না কি ছিল সেটা আমি নিজেও জানি না। ঠিক আছে, তখনের বয়সটা তো আমার ওরকম বয়স ছিল না, যার কারণে ভালোবাসা ছিল না কি ছিল আমি বুঝতেই পারিনি। যাক, পরে আমার মা এখান থেকে আমার জন্য ছেলে দেখতেছে, ছেলে এসে দেখে গেছে, তো পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আর এইখান থেকে মানে আর কি ও আমাকে বলে চলো শিপা আমরা চলে যাই, তোমার জন্য তো ছেলে দেখতেছে, চলো আমরা চলে যাই। আমি অসম্ভব, কখনোই না, আমি যাব না। আমি গেলে আমার বড় আপা এইভাবে বিয়ে করছে, আমি যদি এভাবে বিয়ে করি তাহলে আমার মা অনেক কষ্ট পাবে, আমি ওকে আবার বলছি। পরে ও বলছে আমার কাছে 10,000 টাকা আছে, চলো চলে যাই। তখন আমি ওকে না করছি ডাইরেক্ট, যে আমি যাব না, যদি আমার মা বাবাকে তুমি মানে আমাকে নিতে পারো তাহলে আমি যাব, তার আগে আমি কখনোই তোমার সাথে যাব না, আর এমন কোনো কিছু করবো না, এ কথা আমি ওকে বলি। যখন আমাকে ছেলে দেখা যায় তখন আমার মানে আর কি আব্বা বলে যে ও তো এরকম ডিস্টার্ব করতেছে, ওকে একটা শিক্ষা দিতে হবে। তো কালকে তখন র্যাব নতুন নামছে, অনেক কড়া, র্যাব এরিয়া অনেক কড়া। তখন বলছে আমার আব্বা বলছে যে আব্বার একটা বন্ধু ছিল যে দোকানে মাল দিত, তো বলতেছে যে মামা কালকে যদি র্যাব আসে তাহলে তুমি শুধু বলবা ও তোমার উন্নাধেরা টান দিচ্ছে, এ কথা আর কি আমার আব্বা আমাকে বলতে বলছে। তখন আমি বললাম যে ওর টাকায় ওর সংসার চলে, ওর বাবা তো খরচপাতি দেয় না, খোঁজ খবর নেয় না। আজকে যদি আমি এই কথাটা বলি তাহলে ওর সংসার কিভাবে চলবে, সংসার বন্ধ হয়ে যাবে, তো একজনের এই ক্ষতিটা করা তো ঠিক না। তখন আমি আবার আব্বাকে বললাম আব্বা এই জিনিস করব, তখন ও তো পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে। তখন আমার আব্বা বলে যে তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, ও যখন আসবে তখন তুমি বিয়ে হয়ে অনেক দূরে চলে যাবা। আব্বা আমার এই কথা বলে। তখন আমি বললাম আব্বা যে খুঁজা বের করার সে মাটির নিচের থেকেও খুঁজা বের করবে। তখন আব্বা আমাকে ধমক দেয়। তা আমি চাইতেছিলাম না যে কারো কোনো ক্ষতি করি, কেননা কারো ক্ষতি করে কেউ তো কখনো ভালো থাকতে পারে না। এই জিনিস সব অনেক আগের থেকে আমার ভিতরে এই জিনিসগুলো কাজ করতো। তখন আমি ভাবলাম যে যেখানে আমার বিয়ে ঠিক করছে আমি সেই দেশে চলে যাই, আমার খালার বাড়িতে। অথচ আমি রাস্তাঘাট কিছু চিনি না, শুধু জানি ভৈরব যেতে হইব, ওইখান থেকে লঞ্চে কইরা আমার খালার বাড়িতে যাব, মানে এটাই আর কি জানতাম। তো আমি আবার 200 টাকা আমার এখান থেকে আমি চুরি করি, যার সাথে আমার বিয়ে ঠিক করছে তাকে আমার খালার বাড়িতে যে আমার খালাকে বলবো যে আমাকে বিয়ে দিয়ে দেন এইখানে। কিন্তু আমার অরিজিনালি এমন কোনো কিছুই ছিল না যে আমি ওর সাথে পালা যাবো, আমি শুধু ওকে বাঁচাইতে চাইছি। আমি চাইনি যে আমাকে তোমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবা, ঠিক আছে, কিন্তু আমি কারো জীবন নষ্ট করতে চাই না। আজকে ওকে মারধর করবে, ওর মা কাঁদবে, অভিশাপ দিবে, সে অভিশাপগুলো তো আমার গায়ের হিসাব পড়বে অবশ্যই। ঠিক আছে, ভালো মানুষ বাঁচতেই পারে, সেটা তো কোনো অপরাধ না। ঠিক আছে, যার জন্য আমি এগুলা আর কি ভাবছি। তো আমি যখন ওকে বলি যাওয়ার কথা, তখন আমি সকালবেলা উঠার পর আমি আবার বালিশের নিচে একটা চিঠি লেখা যায়, মা আমি খালাম্মার বাসায় গেলাম, তোমরা আমার জন্য কেউ টেনশন করো না, ঠিক আছে। তো এখন ও বাড়িতে নেই, আমিও বাড়িতে নেই। তো আমার মা আবার বললো যে তোর আব্বাকে বল আধা কেজি আটা না 3 পা আটা আনতে। তা আমি আবার দোকানে গেছি, দোকানে যে আমি আব্বারে বললাম আব্বা 1/2 কেজি আটা না 3 পা আটা নিতে বলছে আম্মা। তো এই কথা বললে ওইখান থেকে ব্যাগ নিয়ে আমি বাইরে থেকেই চলে গেছি, আমি আর থামিনি। ও আবার ওর মার ব্যাংক ভেঙে ফেলাইছে, ভেঙে সব টাকাগুলো নিয়ে নিচ্ছে। ওর মা পয়সা টাকা টুকা জমাইছে, ওগুলো নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে ওর কাছে তখন টাকা ছিল না, কিন্তু ও তো পালায় যাবে আমার সাথে, কিন্তু আমার তো এগুলো ছিল না প্ল্যান। তো আমি যখন বাংলা স্কুলে এখানে যাই তখন আমি বললাম এরকম এরকম আব্বা বলছে তুমি চলে যাও এখান থেকে, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তা আমি বাসে উঠি, গুলিস্তানের বাসে, ও আমার সাথে সাথে বাসে উঠে। ওঠার পর আমাকে বলে তুমি যেখানে যাইবা আমি তোমাকে সেখানে পৌঁছায় দিয়ে আসবো, চলো, তুমি তো চিনবা না, আমি তোমাকে দিয়ে আসবো। তো এই ভাইবা ও যায় আমার সাথে। যাওয়ার পরে আমি বলছি তোমার সাথে আমি যাওয়ার জন্য আমি আসিনি। পরে বলছে সমস্যা নাই, তাহলে আমি তোমার যে জায়গায় যাবে সেখানে আমি তোমার পৌঁছায় দিয়ে আসবো। তাই আমি ভাবলাম যে পৌঁছায় দিয়ে আসলে মানে তখন আমার সেন্সে এতটুকু কাজ করে নাই যে আমি যে ওর সাথে যাইতেছি তার পরিণতি কি হবে, ভালো হবে বা খারাপ হবে। তখন এখান থেকে গেলাম, যাওয়ার পরে তখন ছিল 15 আগস্ট শোক দিবস। আচ্ছা, ঠিক আছে। তো রাস্তাঘাট আমরা যখন গুলিস্তানে যাই সব গাড়ি ঘোড়া বন্ধ। এখন আমাকে বলে গাড়ি তো বন্ধ, কোথায় যাবা, এখন তো বাসাও যাইতে পারবা না, তাহলে চলো তুমি আমার দাদির বোনের বাসায় চলো, ওইখান থেকে কালকে আমি তোমাকে পৌঁছায় দিয়ে আসবো। তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাই। তখনও আমি মাথায় আমার কোনো কাজই করতেছিল না। পরে গেলাম, যাওয়ার পরের মধ্যে আমার যেই মালিক মহাজনের কাজ করতাম শাড়ি কাজ, তার মোবাইলে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি বললাম যে খালেক ভাই মাকে বললেন যে আমি এরকম এরকম একটা মহিলার সাথে আছি, রাস্তায় তো হরতাল, এর জন্য যাইতে পারিনি, ওনার সাথেই আমি আছি, আমি খালামার বাসায় কালকে যাব, টেনশন যেন না করে, এটা আর কি আমি বলছি। বলার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে। পরে বুঝা ফেলাইছে যে আমাকে নিয়ে ও পালাই গেছে, কিন্তু অরিজিনালি তো পালাই যায়নি। ঠিক আছে, তখন বলে তোমরা থাকো, 2 দিন পরে আমি তোমাদের বিয়ে করাই দিব, এই কথা বলে। কিন্তু আমি তো বিয়ে করবোই না,
আমি তো ওকে বিয়ে করবই না। তো এখন অনেকভাবে ও বুঝায় আমাকে, বোঝানোর পর যেই নাম্বার থেকে আমরা ফোন দিই সেই নাম্বারে ওই মহাজন ফোন দেয়। ফোন দেওয়ার পর আমরা দুজন বইসা থাকি, ওইখানেই বসে থাকি। বসে থাকার পরে পরে জিজ্ঞাসা করে এখানে কি একটা মেয়ে আছে, মেয়েটার গায়ের রং এরকম, মেয়েটার চুলগুলা লাল। তখন আমি বলি বইলেন না, কিন্তু লোক বইলা দেয়। পরে ওইখান থেকে আমার দুলাভাইরা সবাই আর কি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা, কোন দেশ, জায়গার নাম জিজ্ঞাসা করে। ওইখান থেকে আমাকে নিয়ে রিটার্ন ব্যাক করে। না বিয়ে করতে পারিনি। পরে ওইখান থেকে আসি, আসার পর ঢাকা আসি। হ্যাঁ, ঢাকায় আবার চলে আসি। ওর বাড়ি হলো শরীয়তপুর, ঠিক আছে। আমাকে নিয়ে শরীয়তপুর চলে যায়। শরীয়তপুর থেকে আমাকে নিয়ে আবার ঢাকা চলে আসে। ঢাকা আসার পর ওর চাচার বাসায় যায়। ওর চাচার মানে ওর চাচিও অনেক উল্টাপাল্টা কথা বলে, তুমি কি ও কি দেখছো, হ্যান তেন এসে অনেক কথা বলে। তখন আমি অনেক কাঁদি। কাঁদার পর ও আবার ওইখান থেকে যেই ভাই মানে আর কি মিথ্যা কথা বললে আর কি করে তার কাছে যাই। এখন সে বলে শিপা এখানে থাইকো না 1 মিনিটও, এখানে থাকলে অনেক সমস্যা হবে, তোমার মারা পুলিশ আনছে এই সে অনেক ভয় দেখায়। যার কারণে ওইখান থেকে উনি যদি তখনও বলতো যে শিপা আমি তো বুঝতে পারিনি, ঝামেলা হইতেছে, তুমি চইলা যাও বাসায়, বিয়ে যেহেতু হয়নি চইলা যাও বাসায়, তাহলে আমি চইলা যেতাম। আমি তো ভয় পেতেছি, কারণ আমার বয়সটা তখন কম, আমি অতটা ভালোভাবে বুঝতাম না। কত বছর বয়স তখন? তখন আমার 13 বছর বয়স। 13 বছর বয়স, ওকে, ঠিক আছে। তা আমি ভয়ে নাই, পরে মানে আর কি 13 তো খালি পড়ছি আমি, ঠিক আছে। তখনের কথা, তখন আমি চইলা যাই। ওইখান থেকে ও আমাকে মুন্সিগঞ্জে নিয়ে যায়, ওর ফুপুর বাড়ি। ফুপুর বাড়িতে যাই, যাওয়ার পর ফুপুরা রাখার পর আমি যাই 15 তারিখে, আমার বিয়ে হয় 28 তারিখে। এতদিন পর্যন্ত ওর ফুপুর বাড়িতে আমি থাকি। মানে শেষ পর্যন্ত আপনি রাজি হলেন নাকি বিয়ে করতে? হ্যাঁ, পরে আমাকে বলে দেখো এখন তুমি যদি যাও, আমি খালি বলতাম আমি বাসায় যাব, আমি বাসায় যাব। তখন আমাকে বলে যে তুমি যখন বাড়িতে যাও, যে মাথা উঁচা করে তুমি দাঁড়াইতা, তোমার সাথে তোমার কিছু হয় নাই, মানুষ তো তোমার খারাপ বলবে, বলবে তোমার সাথে আমার অনেক কিছু হয়েছে, অরিজিনালি তো কিছু হয়নি। তখন আমি চিন্তা করলাম ঠিকই তো বলছে। আর আমি আমার ভাইকে অনেক ভালোবাসতাম, আমার মাকেও আমি অনেক ভালোবাসতাম। তো ওই খালি রাত্রেবেলা খালি কাঁদতাম, আমি আমার মার কাছে যাবো, আমি আমার মার কাছে যাই হোক। আপনি তারপরে ওকে রাজি হলেন? হ্যাঁ, পরে রাজি হই। উনাদের এখানে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর এখানে আমরা সংসার করি। তার মানে একরকম জোর করেই আপনাকে আপনার হাজবেন্ড বিয়ে করলো। কিন্তু মানে এগুলো আর কি তখন তো আমি এটা বুঝতে পারিনি যে বিয়ে কাকে বলে। বিয়ে মানে সারা জীবন সুখে দুঃখে তার পাশে থাকা বা তার সাথে থাকা, এটা আমি বুঝি নাই। বয়স তখন কত? ঠিক আছে, তো 13 তখন 13 বছর বয়স। আমি তখন বয়স কত ছিল? ওর ভালোই বয়স ছিল, মানে আর কি আপনার চেয়ে কয় বছরের? আমার চেয়ে ওর 3 বছরের বড় ছিল। তাহলে তো ওর তো 14, 15, 16 বছর বয়স। ও তো ছোট। মানে কি ও নাকি ওর ফ্যামিলি সবার বড়, ও বলতো ওর বয়স বেশি। ফ্যামিলির মানে আর কি ওর চাচাতো ভাই বোন সবার বড়, আমার শ্বশুর সবার বড় ছিল, আর ও ছিল বড় সবার। মানে ও কি বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক ছিল? ওর নাকি ও 17 ছিল, 17, 18 ওর ছিল। মানে দুজনেই খুব অল্প বয়সে, এটা বোঝা যাচ্ছে। তো এখন মানে ওর যে ব্রেনটা ছিল, যে জ্ঞানটা ছিল, সেটা আমার ছিল না। ঠিক আছে, জ্ঞান না থাকলে তো একটা ফ্যামিলিও চালাইতে পারতো না, তাই না? যেহেতু একটা ফ্যামিলি চালায়, সেহেতু ও ভালোই বুঝে, ঠিক আছে। তো আমাকে ওগুলা বলে। তো প্রতিটা মেয়ের মনের ভিতরেই একটা চাহিদা থাকে যে আমার হাজবেন্ড এমন হবে, বা আমার স্বামী এরকম হবে, বা আমার স্ত্রী এমন হবে। প্রতিটা মেয়ে বা ছেলের মধ্যে একটা চাহিদা থাকে, যে চাহিদাটা আমার অপূর্ণ, আমার জায়গায় আমার অপূর্ণই রয়ে গেছে। আমি সেটা কখনোই, আমার সেই খালি জায়গাটা আমার অপূর্ণই খালি রয়ে গেছে, সেটা কখনো ভরেনি। ও হয়তো আমাকে পায় হ্যাপি, কিন্তু আমি ওকে পায় কখনো হ্যাপি হই নাই, কখনো সেইভাবে আমি খুশি হইনি। কিন্তু কখনো ভালো লাগতো না, মানে ও আমাকে ছুঁইতো বা কোনো কিছু করতো, সেই জিনিসগুলো আমার ভালো লাগতো না, ঠিক আছে। সেগুলো আমি করতাম বাধ্য হয়ে করতাম। তো যাক, তারপরে যখন আমার প্রথম আমার বাচ্চা কনসেপ্ট করে, তখন আমি বুঝি না। কত বছর বয়সে বিয়ে? কতদিন পরে? বিয়ের পরে প্রথমেই আমার বাচ্চা কনসেপ্ট করে। প্রথমে বাচ্চা কনসেপ্ট করার পরে তখন আমি বলি যে বাচ্চা কনসেপ্ট করছে, তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই। তো ওর মানে আমার শ্বশুর, বিয়ের পরে তো আমার শ্বশুর, তো উনি আবার মুন্সিগঞ্জে যায় আমাকে নিয়ে আসে, আমাকে আর ওকে নিয়ে আসে ঈদের পরে নিয়ে আসার পরে মানে আর কি এর মধ্যে আবার আমি যখন বিয়ে হয়, আমি কথাটা পিছনে রেখে আসছি, আমার বিয়ের 15 দিন যাইতে না যাইতে মানে আমি পাগল হয়ে যাই, পাগলের মতন আমি আচরণ করি। আমি শুধু এতটুকু বলি আমার মার কাছে যাব, নিজের মাথার চুল নিজে টাইনা ছিঁড়া ফেলাই, ঠিক আছে। আর মনে হইতো কে জানি কি পুড়তেছে আমার ভিতরে, জইলা পুইরা, মানে 10টা বাজলে, সকাল 10টা বাজলে আমার ভিতরে জইলা পুইরা ছাড়খাড় হয়ে যেত। আর খালি বলতাম আমার মার কাছে যাব। মানে বিয়ের পরে আপনাকে বাড়িতে পাঠায়নি? না, বাড়িতে পাঠায়নি। ওর মুন্সিগঞ্জেই রাখছে, ওইখানে আমাকে রুম ভাড়া করে ওইখানেই রাখছে। আচ্ছা। তো মানে আর কি অনেক কষ্ট করে আর কি সংসার চলতো, মানে ওই করতো, মানে
জুতার আপারের কাজ করতাম। আর জুতার মধ্যে যে কারচুপির কাজটা হয়, পুঁতি চিমকি বসানো, সেগুলা ও ঢাকার থেকে নিয়ে যেত, ওইখানে আমরা দুজন কাজ করতাম। ওইখান থেকে ও আর কি আমাকে খুবই মারধর করে, ঠিক আছে, মানে আমি এদিক ওদিক চলে যাই দেখে খুবই মারধর করে। মারধর করার পর আমার মার কাছে নিয়ে আসে। বিয়ের 3 মাসের সময় আমার বাচ্চা সহকারে মানে নিয়ে আসে। নিয়ে আসার পর সে বাচ্চাটা আমার মা নষ্ট করে দেয়, রাখে না, নষ্ট করে। প্রথম বাচ্চা? হ্যাঁ, ওইটি প্রথম বাচ্চা, নষ্ট করে দেয়। ঠিক আছে, তারপরে মানে আর কি আমার মারা দিবে না, অনেক ওর থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। তখন আমি বুঝি না, তখন মানে আর কি আমাকে বলে বিয়ের পর স্বামী সব মানে আশেপাশের অনেকে মানে আর কি লুকায় লুকায় আমাকে এগুলো বলতো। তারপর আমি আবারও 21 দিন পর আবার ওর কাছে চলে যাই। ওর কাছে চলে যায়, মারা অনেক ছাড়ানোর চেষ্টা করে, ছাড়ি না, অনেক চেষ্টা করে ছাড়ি না, সংসার করতে থাকি। তারপরে এই যে আমার এই ছেলেটা আমার আবার কনসেপ্ট হয়, তখন আমি মেয়ে স্টোভে কাজ করি। মেয়ে স্টোভে কাজ করার পরে 6 মাসের মধ্যে মেয়ে স্টোভে কাজ করি আমি। কাজ করার পর যখন বাচ্চা কনসেপ্ট করে, তখন আবার এখান থেকে চাকরি ছাইড়া দিই। ছাইড়া দেওয়ার পর খুবই কষ্টে আর কি দিন যাইতো। ও খুবই মারধর করতো আমাকে, খুবই মারতো। তো যে বাসা ভাড়া ছিলাম সে বাসায় উনি আমাকে বলতো, ভাড়াটিয়া আপা বলতো, সে পা এখনো সময় আছে, চইলা যা, এগুলো বলতো, এখনো সময় আছে, চইলা যা। ও কি তুই কি? আমি বললাম যে একটা বাচ্চা নষ্ট করছি, মরলে তো আমার কবর হিসেবে আমার দেয়া লাগবে, আমারটা তো কেউ দিবে না, ঠিক আছে। আমার বাচ্চা নিয়ে যদি আমার ফ্যামিলি আমাকে নেয় তাহলে আমি যাবো। তা আমি আমার ফ্যামিলিকে প্রস্তাব দিলাম, আমার বাচ্চা সহকারে আমাকে নিবা? পরে আমার দুলাভাই বললো, মেজে দুলাভাই না, নিবে না। তার জন্য আমি গেলাম না। ও আমাকে বলতো, সে পা অনেক কষ্ট করো, না খায় থাকো, চইলা যাও। আমার হাজবেন্ডও আমাকে বলতো, কিন্তু আমি যাইনি। বাচ্চা হওয়ার পরে আপনি আর যাননি? না, বাচ্চা হওয়ার তখন বাচ্চা আমার কনসেপ্ট করছে, তখন অনেক চলে যাইতে বলছে, অনেক কষ্ট করি, না খায় থাকি সারা দিন। মানে জামাই বলতো চলে যাও? ও বলতো, মানে অনেক কষ্ট করি ওর কাছে। তখন আমি যাইনি, মানে তখন কষ্ট করছি কিন্তু আমি যাইনি। তারপরে বাচ্চা যখন আমার 5-6 মাসের পেটে, তখন ও আমাকে ভাত দিছি, ভাতের বল সহকারে, যে কোন কথা জানি ভাতের বল আমার মুখের উপরে মাইরা, আমি নিচে বসো, খাটের উপর এক লাথি মারছে আমায়। তখন আমি পিড়িতে বসেছিলাম, পিড়ি থেকে আমি পড়ে গেছি। মানে ও খুবই মারধর করতো। তারপর আমি ওর সাথে সংসার করছি, আমি এত কিছুর পরে কিন্তু ওকে ছাড়িনি। তারপরে ও আমার ছেলেটা হওয়ার পরে ও বাহিরে যায়, 2 বছরের জন্য বাহিরে যায়। বাহিরে যাওয়ার পর আমি ওষুধ কোম্পানিতে কাজ নিই। তারপর আমি ওষুধ কোম্পানিতে চাকরি নিই। আমি মানে কি ওইখানেও কাজ করি। ও তো বাহিরে চলে যায়। তখন আমার ছেলেটা হয়, ছেলেটার বয়স তখন 1.5 বছরের মতন। তখন ও বাহিরে চলে যায়, মানে 1 বছর শেষ হয়ে মানে 2 বছর চলতেছে। তখন বাহিরে চলে যায়। বাহিরে যাওয়ার পরে দুবাই যায়। তখন দুবাই যায়, 2 বছর থাকে। তখন আমি চাকরি করতে থাকি, ও আমাকে চাকরি করতে মানা করে, চাকরি করার দরকার নেই। তাই আমি ভাবি যে চাকরি করবো, আমি একটা চেনের অনেক শখ, চেন নিবো, চেন নেওয়ার পর মানে একটা স্বর্ণের চেন কিনবো, কেনার পর চাকরি ছাইড়া দিব। এর জন্য চাকরি করে থাকি। অফিসে সবাই আমাকে চিনে, তখন এমন কোনো কিছু হয় না, সবাই চিনতো, জানতো। তখন মানে একজনের সাথে ফোনে রং নাম্বারে আমার পরিচয় হয়। কিভাবে? মানে আমার মোবাইলে তখন ও আবার যাওয়ার পর, বাহিরে যাওয়ার পর যে মাসে যায় তার 2 মাস পরে আমার জন্য একটা ফোন পাঠায়। ফোনের মধ্যে তখন আর কি যখন ফোন ইউজ করি, তখন একটা রং নাম্বারে ফোন আসে। ফোন আসে, অনেক রং নাম্বারে আসতো, কথা বলতাম না, কিন্তু ওই রং নাম্বারে ফোনে কথা বলতো এমন ভাবে যে আমি তার সাথে কথা বলি। কিন্তু ওই ছেলেটা আমাকে চিনতো, মানে এটা আর কি ওরা আর কি বন্ধুরা প্ল্যান করে আমার সাথে কথা বলে। ছেলেটা চিনতো কিভাবে? ওর এক বন্ধু বলতো যে মেয়েটাকে এরকম আমি ফোন দিই, মেয়েটা আমার সাথে কথা বলতে চায় না। পরে বলে দে, আমি কথা বলে দেখ। এবং আপনি দেখা করতে যান? হ্যাঁ, দেখা করতে যাই। কথা বলার কতদিন পরে দেখা করতে যান? মানে কথা বলার মনে হয় মাসখানেক পরে। তখন আপনার হাজবেন্ড? ও তো বাইরে দুবাই থাকে। তখন হ্যাঁ, তারপর তো তখন আমি ওষুধ কোম্পানিতে কাজ করি। তখন আপনার একটা বাচ্চাও আছে? হ্যাঁ, বাচ্চাও আছে। তো কথা বলার পর আমার ছেলে তো ছোট, একদম ছোট। তো কথা বলার পরে ও আর কি আমার সাথে দেখা করতে চায়। দেখা করার পর আমি তো বলি না আমার বিয়ে হয়েছে। যখন দেখা হয়, তখন দেখা হওয়ার পর আমি বলি, আমাকে দেখা আপনার কি মনে হয়? কয় ভালো। আমি কি ভালো না, আমি ম্যারিড, আমার একটা ছেলেও আছে, আমার হাজবেন্ড বাইরে থাকে। এই কথাটা আমি বলে দিই। পরে বলে তো আমি কি যে তো আমি মিথ্যা কথা বলছিলাম যে আমি লেখাপড়া করি, আমি চাকরি করি। পরে ওর সাথে মানে এমনি কথাবার্তা বলি, কিন্তু ও ছিল ড্রাইভার। ও আমার সাথে মিথ্যা কথা বলে। তখন ও আবার বলে যে আমি মিথ্যা কথা বলছি, আমি কোনো লেখাপড়া করি না, আমি গাড়ি চালাই। ঠিক আছে, তখন একটা ফ্রেন্ডশিপ হয়, জাস্ট বন্ধুত্ব হয়। তো কিন্তু ওর কথাবার্তা খুবই ভালো লাগতো আমার কাছে, খুবই ভালো লাগতো ওর কথাবার্তা আমার কাছে। তো কথাবার্তা বলতাম। তো একদিন আমাকে বলে ওদের বাসায় নিয়ে গেছে, ওর মার সাথে কথা বলাইছে। এদের মধ্যে 6 মাস থাকে ওর সাথে আমার সম্পর্ক থাকে, 6 মাস, মানে সেটা জাস্ট বন্ধুত্বের, জাস্ট অন্য কোনো কিছুই না। তো আমার ছেলেকে খুবই আদর করতো,
আমাকে মানে আর কি এমনি কোথাও বাইরে কোথাও ঘুরতে টুরতে যাইনি, ফোনিং যা কথাবার্তা রাস্তাঘাটে দেখা এই Okay, জাস্ট। okay, আর ওদের বাসায় একদিন গেছি, ওর মা ছিল, ওর মার সাথে দেখা করাই দিছে, ও কথা তার মানে বলছি। আপনার বাসা পর্যন্ত চলে গেছেন? হ্যাঁ, ওর বাসা গেছি, ওর বাসা মানে ঢাকার মধ্যেই ছিল। তো ওদের বাসায় যাই, আমি যাই, আমার বান্ধবী যাই, আমার ছেলে যায়, আমরা হাঁটতে হাঁটতে যাই। ওর মা অনেক কিছু রান্না করে, খাওয়া দাওয়া করি। তা আমার ছেলেটা আবার ও শিখাইতো বাবা ডাকতে, তো বাবা ডাকতো। তাই আমি বলতাম এগুলা কি শিখাও, আমি আবার বলতাম এগুলা কি শিখাও, কয় কি হয়েছে আমার পোলা, এগুলা বলতো, মানে দুষ্টামি করতো জাস্ট এরকমই, এমনি অন্য কোনো কিছু না। তারপর ওর মার সামনেও বাবা বাবা বলতো। আপনার এই ধরনের বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে, এটা কি আপনার হাজবেন্ড জানতো দেশের বাইরে থেকে? না, ও জানতো জানতো না, আচ্ছা। কিন্তু ওর সাথে কথা বলে দিছিলাম, ফ্রেন্ডশিপ। ও বাংলাদেশে যখন আসে তখন ওর সাথে কথা বলে দিছিলাম আচ্ছা। যে আমি রং নাম্বার, আমার সাথে একজনের সাথে ফ্রেন্ডশিপ হয়, কথা বলো। আচ্ছা। আর আমার হাজবেন্ড আমাকে যেটা সবচেয়ে বড় কথা হলো সময় দিত না। ভালো মন্দ একটা সুখ দুঃখের কথা কার সাথে বলে, তার স্বামীর সাথেই তো বলে। তখন আপনার বয়সও অনেক অল্প, 14 বছর, 13-14 বছর বয়স। তখন আমার সাথে কথাও বলতো না ভালো করে, মানে আর কি ফোন দিত, দিয়া জিজ্ঞাসা করতো খাওয়া দাওয়া করছো, ভালো আছো, ছেলে কি করে, ভালো আছে, বা শেষ, এই আর কোনো কিছু না। কিন্তু একটা চাহিদা বা একটা ভালোবাসার কথাবার্তা ওর মধ্যে, সেই জিনিসগুলো আমি কখনো পাইনি। সবসময় খুঁজতাম ওর মধ্যে, আচ্ছা। যেটা আমি ওর মধ্যে পাইতাম না। তো মানে আর কি তারপর ও আমার থেকে দেখতে মানে বলে না মানানসই নাই, একদম মানে বেমানান, আপনার সাথে যায় না, একদম যায় না। আচ্ছা। ঠিক আছে, তারপরও মানে আর কি বলতে হয় না এই কথাটা, কিন্তু তারপর আমি কখনো ওকে মুখের উপরে বলতাম না। মানুষ বলতো, সবাই বলতো যে কি এর সাথে কি, এগুলো বলতো। তো কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতো, ওকে যদি কেউ কিছু বলতো আমার কাছে খুব খারাপ লাগতো। শত হোক আমার স্বামী, তো খুব খারাপ লাগতো আমার কাছে। তো যাক, ওইখান থেকে ও 2 বছর থাকার পর ও বাংলাদেশে আসার পরে, আর এ আবার কি করে আমার সাথে মিথ্যা কথা বলে ও বিয়ে করে। আমাকে বলে যে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতেছি, কিন্তু মেয়ে ওর জন্য দেখা হইতেছে। তো তুমি তো আমার ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, তুমি আগে বলতে পারতা, আমার যেহেতু একটা সংসার আছে, আমি তো তোমার কাছে যাব না, তো তুমি বলতে পারতা যে আমার জন্য মেয়ে দেখতেছে, ভালো কথা। ও আমাকে বলে নেই, না বলার কারণে পরে যখন ও বিয়ে করার পর আমি যখন ওকে ফোন দিই, ও ফোন রিসিভ করে না। কি ব্যাপার, ফোন রিসিভ করে না? পরে একদিন ওর বউ ফোন রিসিভ করে, পরে দিয়ে এসে আমি কাইটা দিলাম। আমি কিছুক্ষণ পর আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওর মা আবার আমাকে চিনতো, আমার নাম্বার দেখে চিনতে পারছে, পারার পর মা ফোন ধরছে, ধরার পর আমাকে বলে তা আমরা এরকম করে হঠাৎ করে বিয়ে করাইছি ওকে, তো এখন তো ওর বউ যদি দেখে ফোন দিতে তাহলে মাইন্ড করবে, তো তুমি আর ওকে ফোন দিও না। তারপরে ওর সাথে আমার সবকিছু বন্ধ, আমি আর ওকে ফোন দিই না, ও আমাকে ফোন দেয় না। তা আমি আমাদের অফিস থেকে পিকনিকে নিয়ে গেল, পিকনিকে গেলাম। তো সেখান থেকে ও আবার আমাকে একদিন যখন আসি, তখন ও আমাকে দেখে রিক্সায়, ও যাইতে থাকে, আমি হাইটে আসতে থেকে, আমার ছেলে তখন মানে ছোট ছোট পা দিয়ে হাঁটে, ওকে নিয়ে গেছিলাম। তখন ওকে নিয়ে আমি আসতে থাকি, তখন দেখার পর রিক্সা থামায় আমার সাথে কথা বলার পর তো কথা বলি, জাস্ট কথাই। তারপরের থেকে মানে ও আবার আমার পিছনে ঘোরা শুরু করে দিল, মানে ওর ভিতর একটা ভালো লাগা কাজ করলো। তখন মানে ওর কেন ভালো লাগছে তা জানি না, খুব ভালো লাগছে। তখন বারবার ফোন দেয়। তখন আমার কথা হলো, তুমি বিয়ে করছো, তোমার সংসার আছে, রাইট, এখন তোমার সাথে আমার কথা বলা ঠিক না, এর জন্য আমি কথা বলতে চাইতাম না। ও বারবার ফোন দিত, পরে আমি কি বলছি, ফোন বন্ধ। আপনি বিয়ে করেছেন, হ্যাঁ, আমার সংসার থাকার পরও আপনি ওনার সঙ্গে বন্ধুত্ব করেছেন। সো ওর তো আপনার সাথে বন্ধুত্ব করতে গেলেও তো ওর তো যুক্তি থাকতে পারে যে না আমারও সংসার আছে, আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু সমস্যা ছিল না। কিন্তু আপনি ওকে না করতেন কেন? কারণ আমি ওকে না করতাম, কেননা ওই যে ওর মা আমাকে বলছে, যে ওর মা ওকে বলেছে, সে কারণে এই কারণে আমি বলতাম না। কারণ একটা স্ত্রী স্বাভাবিক সন্দেহ করতে পারে, নতুন বিয়ে করছে, অশান্তি হইতেই পারে স্বাভাবিক, একদিন 2 দিন। তার আগ পর্যন্ত আপনার হাজবেন্ড জানে না যে আপনারও এই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব হয়েছে? না। ওকে। তখন মানে আর কি আমি কি করলাম, ও ফোন দেয় দেখে আমি সিম চেঞ্জ করে ফেলাইলাম। পরে ওর বন্ধুকে আমার বাসায় পাঠাইলো, বলছে যে সিম চালু করতে, না হলে ভাই উপরে আসবে। আমি কি আল্লাহ মান সম্মান সব, মানে ওর বন্ধুকে পাঠাইছে। আচ্ছা, তখন আপনি অফিসে? আমি অফিস থেকে আইসা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি শুয়ে রইছি। ওর বন্ধুকে পাঠিয়েছে? ওর বন্ধুকে বাসায় পাঠাইছে। বাসায় আইসা, আপনার বাসায় কে কে ছিল? আমি আমার মার সাথে থাকতাম। আপন মায়ের সাথে? হ্যাঁ, আপন মায়ের সাথে থাকতাম। মানে 3টা রুম ছিল, একটা রুমে ওই যে মেস থাকতো, মানে আর কি আমাদের পরিচিত 2জন আত্মীয় ছিল, আর 2জন ছেলে থাকতো, বাইরের লোকজন খাইতো, খায় চলে যাইতো। আর এক রুমে আমার মা ছিল, এক রুমে আমি আমার বোন থাকতাম, ছোট বোন। তখন আমার ছোট বোনের বিয়ে হয়নি, তখন আমরা থাকতাম। পরে তাড়াতাড়ি সিম অন করছি, অন করে বলে তোমার সমস্যা কি, তুমি কি চাও? পরে বলে কি যে আমি তোরে চাই, আমি তোরে চাই, আমাকে এগুলো বলতে, আমি তোরে চাই। আমি দেখো তোমার বিয়ে হয়েছে, এগুলো কথা বাদ দাও, তোমার আল্লাহর দোহাই তুমি আমাকে ফোন দিও না। যদি তুমি আমাকে এক মুহূর্তের জন্য কখনো বন্ধু মনে করে থাকো, তাহলে তুমি আমাকে ফোন দিও না, ঠিক আছে? তুমি তো আমার সাথে বেমানি করছো, তুমি বিয়ে করছো, তুমি আমাকে বলতে পারতা। ও আর কি আমাকে আর কি ওইখান থেকে ওর সাথে আমার
শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর আমাকে ফোন টোন দেয় না। তারপর আমি চাকরি ছেড়ে দিই। আমার হাজবেন্ড বাহির থেকে চলে আসে। চলে আসার পর এখানে আমরা আবার সংসার করতে থাকি, ঠিক আছে। আবার 2 বছর সংসার করি। 2 বছর থাকার পর আবার বাহিরে চলে যায়। বাহিরে যাওয়ার পর তখন ওকে আমি বলি কিস্তি মিস্তি উঠায় পাঠানো হয়, ওকে আমার নামে কিস্তি থাকে। তখন কিস্তির লোনটা থাকে কম, 7,000 টাকা থাকে কিস্তির লোনটা, 7,200 টাকা মাসিক কিস্তি। তো সেটা শোধ হয়। শোধ হওয়ার পর আমি 90,000 টাকার লোন আবার উঠাই। তো ওকে আমি বলি তুমি যে টাকাটা পাঠাও সেই টাকাতে তো সংসার হয় না, কিস্তি মিস্তি দিয়া ছেলের স্কুলে ভর্তি করছি, ওকে আর কি হয় না আমার। তখন আমাকে বলে কাজ কর, কাজ করলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি যদি কাজই করি তাহলে তোমাকে আমি কষ্ট করে বিদেশ কেন পাঠাইলাম? আমার কথা হয়েছে এটা। এই ওষুধ কোম্পানিতে তখন আমি প্রোডাকশনে মানে আর কি ওয়ার্কারে কাজ করতাম, ঠিক আছে। প্রোডাকশনে কাজ করতাম, ওষুধ প্যাকিং করতাম। কত টাকা বেতন পেতেন? তখন বেতন পেতাম খুবই কম, 1800 টাকার মতন বেতন পেতাম। সারা মাস কাজ করে? হ্যাঁ, সারা মাস কাজ করে 1800 টাকার মতন বেতন পেতাম। তারপরে যখন ঢুকলাম আমি অনেকদিন পর, তখন আমি 4,500 টাকার মতন বেতন পেতাম। আচ্ছা, তারপর? ঠিক আছে, মানে 4600 টাকার মতন লাঞ্চ বিল দিয়ে 4600 টাকার মতন। তারপরে ও আমাকে বলে, আমি এখানে যাই, যাওয়ার পর আমি রান্নার কাজে ঢুকি। স্যারের সাথে কথা বলে, সবাই তো আগেই চেনা জানা ছিল, খুব লজ্জা লাগতো রান্নার কাজ করব, খুবই নিজের কাছে খুব খারাপ লাগতো। তো রান্নাটা করতে হইতো। অফিসের পিছনে একটা গেট ছিল, সেই গেট দিয়ে যায় ঘুরা যায়, মানে সেই জায়গায় যায় চুলা ছিল, সেই জায়গায় যায় রান্না করতে হতো। উপর থেকে নিচে নেমা, মানে 6 তলার উপর থেকে নিচে নেমা, পিছনে যায় রান্না করতে হতো। বাজার টাজার ওইখানে এনে দিত। তো ড্রাইভাররা পিছনে থাকতো, ওইখানে রুম ছিল, ওইখানে ড্রাইভাররা থাকতো। তো আমাকে বলতে সে পেলাপা আমি বিয়ে করলে কখনো বউ রেখা বিদেশ যাব না, এগুলা বলতো আর কি। কে বলতো এটা? ড্রাইভার, ওষুধ কোম্পানির ড্রাইভার, ওই অফিসের ড্রাইভার ছিল। ড্রাইভার ছিল। তো আমাকে বলতো যে শিপেলাপা আপনি আপনার হাজবেন্ড আপনাকে রেখা বিদেশ গেছে, আমি বিয়ে করলে কখনো বউ রেখা বিদেশ যাব না, এই কথাগুলো বলতো। তো মানে ওই জায়গায় আবার গাছে থেকে পেঁপে টেপে পায়রা আনতো, ভর্তা বানাইতো, আমাকে সাধতো, আমি রান্না করতাম, সাধতো। আর ওদের মেসেরও একটা মহিলা আন্টি ছিল, ওদের রান্না করতো। তো দুজনই পাশাপাশি 2 চুলায় রান্না করতাম। উনি রান্না করতো মেসের, আর আমি স্টাফদের স্যারদের রান্না করতাম। ও আর কি আমার সাথে দুষ্টামি করতো, এটা বলতো কি আমার জন্য একটা মেয়ে দেখেন না শিপুলাপা, একটা মেয়ে দেখেন না, একটু কথা বলবো, একটু দুষ্টামি করবো, প্রেম করবো, এগুলো বলতো। তখন আমি বলতাম যে এই বারবার এগুলা বলেন, আপনার কেমন মেয়ে দরকার? আমি এবার দুষ্টামি করে, আমি ফ্রি ছিলাম, বলতাম দুষ্টামি করতে করতে। কাজের ক্ষেত্রে অনেকে অনেক কথা বলতেই পারে, তো বলতাম। তো আমি বলতাম কেমন মেয়ে দরকার আপনার? পরে বলে আপনার মতন হইলে চলবে, আমাকে আবার বলতো। তো আমি বললাম তাহলে আপনি আমার নাম্বারটাই নেন। আমি এবার এই কথা বলছি, আমার নাম্বারই নেন। পরে উনি কি করে, আমার মোবাইলটা নিয়ে ওনার নাম্বার উঠায়া ওনার মোবাইলে ফোন দেয়। তখন আপনার হাজবেন্ড কি দেশে না দেশের বাইরে? বাইরে, তখন মালয়েশিয়া। দুবাই থেকে তো আইসা থাকলো 2 বছর, তখন আপনার হাজবেন্ড আবার চলে গেল। হ্যাঁ, মালয়েশিয়া চলে গেল। পরে ও আমাকে বলে যে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বারবার ও ফোন দিয়ে ও কথা বলে। আপনার কি ওই সময় ওই ছেলেটাকে ভালো লাগতো নাকি এমনিতেই? মানে ভালো লাগতো, মানে স্মার্ট ছিল, মানে একটা মেয়ে যেরকম একটা ছেলে বা যেরকম একটা মানুষকে সবসময় মানে আর কি পছন্দ করে, ওর মধ্যে সেরকম সবকিছুই ছিল। তো সে কারণে আপনি ওকে ইচ্ছা করে নাম্বারটা দিয়েছেন? ইচ্ছা করে না, এটা দুষ্টামির মধ্যেই দেওয়া হয়েছে। কিন্তু যে ওর সাথে রিলেশন করবো বা কোনো কিছু, এগুলা তখন মাথার ভিতরে আনিও নাই, এগুলা ভাইবাও দিইনি। ঠিক আছে, দুষ্টামির মধ্যে দিয়ে দিছি নাম্বার। ও ফোন দিত তো দুষ্টামি করতাম। তো মানে কিছুদিন কথা বলার সাথে সাথে, মানে 10-12 দিনও যায়নি, কথা বলতে না বলতে আমার হাজবেন্ডের কানে চলে গেল। চলে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করার পর তো আমাকে ও জিজ্ঞাসা করলো, আমি ওর কাছে স্বীকার যাই, হ্যাঁ কথা বলি। তারপরে মানে এর মধ্যে আমি আবার একটু অসুস্থ হয়ে যাই। সন্দেহ করার পর আমার দুলাভাইকে বলে যে ও হয়তো মানে অ্যাবর্শন করাইছে, এই কারণে হয়তো ওর এরকম হয়েছে, কিন্তু এমন কোনো কিছুই না। ও আর কি আমাকে দেখতাম 35টা কল, 36টা কল, 40টা কল ও আমাকে কল দিত। মোবাইল পকেটে রাখা থাকতো, ইউনিফর্ম পরা থাকতাম তো পকেটে রাখা থাকতো, তো সাইলেন্ট করে দিতাম। উপরে যখন যাইতাম তখন দেখতাম অনেক কল, ছাদে দাঁড়ায় ঘুরতাম আর কথা বলতাম ওর সাথে। ভালো লাগাটা শুরু হলো, তখন ও আমাকে বলল যে আমার হাজবেন্ড কিন্তু, আমার তো ওই শারীরিক সমস্যা হইতেই ছিল। তারপর আমি ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে আল্ট্রাসাউন্ড দেয় এবং ইসিজি দেয়। বুকে আমি চিল্লায় কথা বলতে পারি না, বুকে সমস্যা হয়, ব্যথা করে। ইসিজি দেয়, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এগুলো দেয়। ঠিক আছে, এখন আমি বলি যে টাকা তো নাই, পরে পরীক্ষা করব। আমি আমার হাজবেন্ডকে বলি যে পরে পরীক্ষা করব। ওর মানে মনের ভিতরে সন্দেহ যে আমি অবশ্যই মনে অ্যাবর্শন করাইছি, যার কারণে আমার এরকম সমস্যা হইতেছে, আর পরীক্ষা করাইলে সেটা ধরা পড়বে। ওর ভিতরে সেই জিনিসটা চলতেছিল। মানে আপনার হাজবেন্ড বারবার বলছিল যে তুমি পরীক্ষা করো। আমি বলছি টাকা তো নাই, সামনের মাসে তুমি দিলে তখন পরীক্ষা করাবো। আমি তো ওষুধ আনছি, ওষুধ খাইতেছি, আমার সমস্যাটা একটু সমাধান হইতেছে। পরে ও বলে না, পরীক্ষা করাইতে হইব। আর মানে আর কি পরীক্ষা করাইতে রিপোর্ট যখন নিয়ে যায়, পরীক্ষা করে আমি, ওর মার কাছ থেকে টাকা নেই।
ও টাকা দিতে পারে না, ওর মার কাছ থেকে মানে আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে পরে আমার পরীক্ষাগুলো করানোর পর যখন আমি রিপোর্ট দেখাইতে যাই তখন বলে ওর বোনকে নিয়ে যেতে, মানে আর কি শুনতে পারবে যে আমি এমন কিছু করছি কিনা, কিন্তু আমি তো জানি আমি এমন কিছু করিনি, কিন্তু তার সাথে আমার খুবই মানে আর কি মানে তার খুবই ভালো লাগতো। আর যখন আমার তখন পর্যন্ত কি আপনাদের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে উঠেছে? না না, এমন কিছু হয়নি। এমন কিছু হয়নি। এমন কোনো সম্পর্ক বলতে আমি বলতে চাচ্ছি যে মনের আদান প্রদান বলতে যেটা বোঝায় আর কি। হ্যাঁ, মনের আদান প্রদান, ভালোবাসা, আমি ভালোবাসি তাকে, সেটা হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে। ও আপনাকে ভালোবাসতো? হ্যাঁ, ও ভালোবাসতো। মানে একই অফিসে আপনারা দুজন কাজ করতেন এবং আপনাদের মধ্যে ধরনের একটা সম্পর্ক? ভালোবাসা। ওকে, তারপর ও আমাকে বললো, তো আমার ছেলে আবার যখন প্লেতে পড়ে তখন আমার ছেলের আবার এর মধ্যে আবার রেজাল্ট বের হলো, আমার ছেলে A+ পেয়েছে। আচ্ছা, তো ডক্টরের রিপোর্টের জায়গা থেকে যাই আবার। হ্যাঁ, তারপরে সেই রিপোর্টগুলো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বললো যে না সবকিছু ঠিক আছে, এমনিতেই সমস্যাটা হয়েছে আর কি, ডাক্তারে বললো। বোনকে নিয়ে গিয়েছিলেন? ওর বোন আর কি যাইতে পারেনি। আচ্ছা, ওর বোন যাইতে পারেনি, তা আমি আমার একটা বান্ধবীকে নিয়ে যাই। তো তারপর রিপোর্ট জানার পর আপনার হাজবেন্ড কি বললো? ডাক্তারের সাথে কথা বলাই দিই ওকে। কথা বলার পর কথা বলার পরে জানতে পারে যে না এমন কোনো কিছু নেই, কিন্তু আমার বুকে একটু সমস্যা আছে, আস্তে কথা বলতে বলছে। বেশি উত্তেজিত হইতে না করছে, আস্তে কথা বলতে বলছে। কারণ জোরে কথা বললে আমার শরীর হাত পা কাঁপে, বুকে ব্যথা করে, শ্বাস টান দিতে পারি না, যার জন্য এতটুকু সমস্যা ধরা পড়ছে, আর কোনো সমস্যা ধরা পড়েনি। তারপরের থেকে আমার সেটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু ও জানতেছে যে ওর সাথে আমি কথা বলি, এটা ও জানতেছে। তো আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তখন আমি বলি আমার ছেলে না অনেক ভালো রেজাল্ট করছে, A+ পাইছে, তো ম্যাডামদেরকে মিষ্টি খাওয়াইছে। পরে ও আমাকে বলে আমাকে মিষ্টি খাওয়াইবা না? আমি বললাম হ্যাঁ খাওয়াবো। আমাকে বলে আমাকে মিষ্টি খাওয়াবো না? আমি বললাম খাওয়াবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, কবে খাওয়াবা? আমি কি যখন বলবা তখনই খাওয়াবো। আমি আবার বলি যখন বলবা তখনই খাওয়াবো। তখন বলতেছে যে কোথায় খাওয়াবা? আমি কি যদি বাসায় আসো তাহলে বাসায় আসলে বাসায় এসে খাবা, আর যদি বলো যে দোকানে খাবা তাহলে দোকান থেকে খাওয়াবো। আমি আবার এই কথা বলছি, কিন্তু ও কোন মাইন্ডে কোন মিষ্টির কথা বলতেছে সেটা আমি কিন্তু বুঝিনি, সেটা আমি পরে বুঝছি। তো আমাকে বারবার খালি মিষ্টি 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 খাওয়াইলা না, মিষ্টি খাওয়াইলা না, মিষ্টি খাওয়াইতে কি দোকানে যাইতে হয়? আমাকে এগুলো বল। তখন আমি না মানে ক্যাচ করলাম যে ও অন্য কিছুর কথা বলতেছে। তো ফার্স্ট ওর সাথে আমি বিমান বাহিনী জাদুঘরে যাই, ঠিক আছে? ও আমাকে বলে এক রিক্সায় উঠবো না, এক রিক্সায় আমি কখনো মেয়েদের সাথে উঠি নাই, এগুলো আর কি মানে কি দেখাইতেছে ও খুবই ভালো একজন। পরে আমি এই আইডিয়াল স্কুলের সামনে যাই, ওইখান থেকে রিক্সা নিয়ে দুজন যাই। আমরা যাওয়ার পর একটু শীতের দিন থাকে, তো ও আবার সোয়েটার পরে যায়, আমি বোরখা পরে যাই। যাওয়ার পর আসি যখন, তখন আমাকে বলে আমাকে আবার সেন্টার ফুড দেয় খাওয়ার জন্য। তো যখন আমরা আসতে থাকি রিক্সাতে করে, তখন আমাকে বলে যে এই মিষ্টি কিন্তু খাওয়াইলা না, আমাকে বলতেছে। আমি তো বুঝতে পারছি ও কোন মিষ্টির কথা বলতেছে। তখন আমি ওকে বললাম, তারপরে আমি বললাম রিক্সার ভিতরে, আমি বললাম মিষ্টি তো যেখানে সেখানে খাওয়ানো যায় না, তুমি কোন মিষ্টির কথা বলতেছো? আমি বুঝতে পারছি, আমি আবার বললাম। পরে বলে যে আমি কি ওইটার জন্য একটা ভালো একটা ওরকম সেফ জায়গা দরকার। আমি আবার ওকে বললাম, বলার পরে ও বলতেছে যে আমি যদি নিয়ে যাই তাহলে তুমি কি যাবা? সেই জায়গায় আমাকে বললাম। আমি আবার বললাম হ্যাঁ যাবো। তখন ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো কথাবার্তা বলে আইসা পড়লাম। মানে আপনি ওকে অফার করেছেন? না, ও আপনাকে অফার করেছে। ও আমাকে অফার করছে। আমি তাহলে যেখানে সেখানে কি মিষ্টি খাওয়ানো যায়? আচ্ছা, আমি ইন ডিটেইলি জানতে চাচ্ছি না বিষয়গুলো, আমি শুধু এতটুকু পরিষ্কার হতে চাই যে একটা অনৈতিক এবং অবৈধ সম্পর্ক যেটাকে আমরা বলি, সেটা আপনারা সেই সম্পর্কের মধ্যে আপনারা গেছেন কি জান নাই? হ্যাঁ, গিয়েছিলাম। তো সে আমাকে আর কি বলে যে আমি যেখানে নিয়ে যাব। কমিটমেন্টের বেসিসে ছিল? কমিটমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে না, আপনি বর্তমান যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক থাকবে না আপনার, সেখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আপনি ওর সাথে সংসার করবেন, নাকি বন্ধুত্ব, ভালো লাগা, প্রেম এখান থেকে হয়ে গেছে? জাস্ট প্রেম এটাই হয়ে গেছে, কিন্তু কোনো প্ল্যান ছিল না, কোনো ফিউচার ছিল না। ঠিক আছে, কিন্তু আমার যখন ওর সাথে ফিজিক্যালি সম্পর্ক হয় তখন আমার মধ্যে একটা কাজ করতেছিল যে আমি ওকে পাইতে চাই সারা জীবনের জন্য। যেহেতু আমি ওইখান থেকে আমি আসছি আর ওর ভালোবাসা পাইছি, এটাকে আমি হারাবো না, এটা যেভাবে হোক এটাকে আমি চাই। ঠিক আছে, তো আমি শুধু ওর পিছনেই ছুটছি, অন্য কোনো কিছুর কথা চিন্তাও করিনি, মাথায় নিইনি যে কি হবে, আমার সংসার আছে বা কিছু। তখন শুধু ওর কথাই চিন্তা করছি 24 ঘন্টা। পড়তো না, তখন আমাকে খারাপ কথা বলতো। হ্যাঁ, তখন আমাকে খারাপ কথা বলতো, মানে আর কি খুবই বাজে বাজে ধরনের কথা বলতো, মানে এত খারাপ কথা বলতো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওর মানে আমি তো হ্যাঁ আমি ওকে ভালোবাসছি, যাই করছি আমি ওকে ভালোবাসা করছি।
আর এটা আমি জানি। আর আমি আমার ভালোবাসাটাকে, হ্যাঁ আমি এটা অবৈধ সম্পর্ক, যেটা আমার করা উচিত হয়নি, আমি একটা সংসারে থেকে এটা করছি, এটা খুবই খারাপ, কিন্তু আমি ওকে ভালোবাসছি। ওকে, আমার মন থেকে আমি ওকে ভালোবাসছি। আমি যেরকম সবসময় মনে মনে খুঁজতাম একজনকে, চাইতাম একজনকে, ও সেরকমই একজন। এর জন্য আমি ওকে ভালোবাসছি। ওকে, আর এমন কোনো সম্পর্কের সাথে আমি কোনোদিনও জড়াইনি। জি, তারপর ঠিক আছে, যার কারণে আমি ওকে ছাড়তে পারিনি, যে ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, আমি এখন আর ওকে ছাড়তে পারবো না। আমি তো একজনের আমানত আমি ধরে রাখতে পারিনি, আমি তার আমানত খেয়ানত করছি। আমি এখন তার কাছে যাবো কি নিয়ে? এটা আমি আপনার তার মনে কাছে, হয়েছে? হ্যাঁ আমার মনের কথা, আমি তার কাছে আর যাবো না ফেরত। আচ্ছা, ঠিক আছে, আমি এখন যাই হইবো আমি ওকে চাই, কিন্তু ও কখনো বিয়ের কথাটা আমাকে বলতো না। ছেলেটা কখনো আপনাকে বিয়ের না, কথা ও বলতো না? বলতো এটা অসম্ভব, এটা কি হইব, কখন এটা হইব না। ঠিক আছে, কিন্তু ও আমার সাথে সেই সম্পর্ক ও আমার সাথে বজায় রাখছে, কিন্তু ও আবার বলে এরকম বিয়ে হবে না, এটা বলতো সবসময়, আচ্ছা। কিন্তু সম্পর্ক চালিয়ে যেতেছে। এবং আমার হাজবেন্ড যে টাকা পয়সা দিত, সেখান থেকে আমি ওকে কাপড় চোপড়, ওর যাবতীয়, ওর মাকে কাপড় চোপড়, ওর বোনকে কাপড় চোপড়, ওর ভাগনাকে কাপড় চোপড়, মানে এভরিথিং সব আমি ওকে দিতাম। মানে আপনার জামাই যে টাকা পয়সাগুলো পাঠাতো বিদেশ থেকে, সেটাতে সেগুলো আপনি ওকে খরচাটা, দিতেন? হ্যাঁ, আর ওর থেকে নিতাম এইভাবে কইরা কইরা আমি নিতাম। নেওয়ার পর আর ও আর কি আমাকে, তারপরে যখন ও আর কি সবকিছু জানতে পারলো যে আমি এখনো চালাই যাইতেছি আর টাকা পয়সা মানে আর কি ওর থেকে নিতেছি, অনেক ভাবে আমি অনেক কৌশলে ওর থেকে টাকা পয়সা নিতেছি, নিয়ে নিয়ে আমি ওকে দিতেছি, ওর ফ্যামিলিকে দিতেছি, ওকে দিতেছি, ওর জন্য ভালো ভালো খাবার 8 আইটেম 10 আইটেম খাবার রান্না করে ওকে দিতেছি, দিয়ে মানে পাঠাই এতটাই ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ এতটাই, মানে ও তো গাড়ি চালাইতো, মানে আর কি খুব ভালো ভালো খাবার রান্না করে আমি ওর জন্য পাঠাইতাম। জি, তারপর? তারপরে ও আবার সেই খাবারগুলা খাইতো, খাওয়ার পরেও আবার যখন ওর প্রয়োজন পড়তো আবার আমাকে বলতো যে এটা রান্না করে দিবা, এটা রান্না করে দিবা, ও আমাকে মানে বলতো। ওরও তো মিনিমাম রকমের একটা সম্মান বোধ থাকা উচিত, মানে আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে মানুষের। কেন বলছি, ও তো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতো যে ও আপনাকে বিয়ে করবে না, তার মানে এই সম্পর্কে ও জড়াচ্ছে। হ্যাঁ, আর তাও নয়, জড়াচ্ছে। বুঝলাম যে এখানে নৈতিকতার সমস্যা আছে, কিন্তু বিদেশ থেকে একটা লোক কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আপনি একজনের হাউস ওয়াইফ, সেই টাকায় সে খাচ্ছে, আপনি নিজের মায়ের জন্য নিয়ে যাচ্ছে, আবার মানে মানুষের বিবেকবোধ নেমে গেলে আসলে যা হয় আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে বিবেক দিক, এটা ছাড়া তো কিছু বলার নাই। তখন আমি ওকে খাবার রান্না করে দিই, সব রান্না করে দিই, কিন্তু আমি সে খাবার খাই না। আমি ওকে খাবার দিয়া আমি মানে ডাল ভাত এগুলো আমি খাই। আমার সন্তানটা যে, তাকে আমি ভালো মন্দ খাওয়াইতাম না। ওর জন্য খাবার মানে ভালো ভালো রান্না করতে গেলে তো টাকা পয়সার দরকার আছে, আর আমার হাজবেন্ড যেই টাকা দিত সেটাতে তো হইতো না। ঠিক আছে, আর সেই টাকা দিয়ে সেটা আমি ওকে খাওয়াইতাম, নিজেও খাইতাম না, আমার সন্তানকেও খাওয়াইতাম না, ওকে খাওয়াইতাম। ওকে, তো তখন আমি ভাবলাম যে এইভাবে তো চলে না। তো আর আমার হাজবেন্ড এগুলো জানার পর কিস্তি মিস্তি সব আটকাই দিল। আটকাই দেওয়ার পরে আমাকে বলতেছে যে ও আমাকে এরকম অশ্লীল ছবি ভিডিও আমাকে দেওয়ার জন্য। আপনার হাজবেন্ড বলছে হ্যাঁ, এটা? তখন আমার আবার খুব রাগ ছিল, মানে আমার জিদ ছোটবেলা থেকে আমার অনেক জিদ, কারণ আমি কি করলাম, জিদ করে আমি আবার ওকে বললাম, তখন বলতেছে খবরদার ভুলও দিও না। এটা আপনি আপনার বয়ফ্রেন্ডকে বললেন? হ্যাঁ, খরচ আটকাই দিছে, কিস্তি আটকে দিছে। খালামার বাসায় ভাড়া থাকি, আবার আমি বললাম খালামার বাসায় তো এখন ভাড়া আছে, খালু তখন চিলাচিলি করবো, খালামার সাথে আমি কি করব, ঘরে ভিতরে অশান্তি হইব, আমি কি করব। পরে কিস্তির লোকও চলে আসছে বাসায়, এখন রাত্রেবেলা 8টা বাজে আমার বাসায় চলে আসছে কিস্তির লোক। পরে ফোন দিছি আমি ওরে, আমার হাজবেন্ডকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি ওনাদেরকে ধরাই দিছি যে আপনারা বলেন ওকে টাকার কথা, কিস্তির কথা আপনারা বলেন। পরে বলতেছে, বলে কি আমার ছেলের মাকে দেন, আমার ওয়াইফকে দেন, কথা বলছে। তখন আমাকে দিছে, ওনারা ছাদে দাঁড়ায় আছে, তখন আমার বলে আমি যেটা চাইছি সেটা দেও, তারপর আমি টাকা দিব। এটা বলছে। তখন আমি কি করলাম, মানে অনেক কষ্ট লাগতেছে, মানে আর কি কাউকে বলতেও পারি না, শুতে পারি না। পরে কি করছি, অনেকগুলা হাবিজাবি ওষুধ খেয়ে ফেলাইছি, ঘুমের ওষুধ খাইছি, পাউডার গুঁড়া খাইছি যে মইরা যাম। ওকে বলতেছি, ও আমাকে একটা ভালো পরামর্শ দেয় না, ও বলতেছে কইরো না, ও আমার পাশে আছে সেটাও আমাকে সান্ত্বনা দেয় না, আর আজকে ওর সাথে সম্পর্ক করছি বিদে ও আমার সাথে এরকম করতেছে। তখন আমি এমন ইয়ার বলতে পড়ছি, তখন আমি শুধু খাই না, পরে হুল পাউডার গুঁড়া খাই ফেলাইছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটা দেবেন। যেই মানুষের মধ্যে এত চমৎকার একটা নৈতিকতা আছে আপনার মধ্যে, যে হাজবেন্ড যেটা চাচ্ছে সেটা করাটা অন্যায়, সেটা করা উচিত না, দরকার হলে আমি মরে যাবো তাও আমি এই কাজটা করবো না, যেই মানুষের মধ্যে এত সুন্দর একটা নৈতিকতা আছে, সেই একই মানুষ কি করে হাজবেন্ডের বাইরে অন্য একটা ছেলের সঙ্গে এইরকম একটা অনৈতিক সম্পর্কে জড়ালো? সেটাই তো আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আমি তাকে ভালোবাসছি। ভালোবাসা ব্যাপারটার উপরে না আমরা দুনিয়ার সমস্ত অন্যায়, আবদার, আনএথিক্যাল বিষয়গুলো চাপাই দিই। এটা আসলে লাভ না, এটা লাস্ট।
লাস্ট এবং লাভের মধ্যে পার্থক্য অনেকখানি। আমি জানি না মানে আপনাকে আমি কি বলবো, কারণ আপনার অল্প বয়স ছিল সেই সময়টাতে। মানুষের ভুল প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, কিন্তু ওই যে আমরা যেন কখনোই একটা ঘটনার প্রেক্ষাপটে পুরো মানুষের জীবনটাকে মানে কলাপস করে না ফেলি। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে হাজবেন্ডের কাছে সে ছবিগুলো বা এইরকম কাজে সে জড়িত হচ্ছে না, তার মানে একটা বিষয় যে না এটা করা অন্যায়। আবার এই মানুষটাই একটা বিবাহী বহির্ভূত অন্যরকম একটা অনৈতিক সম্পর্ক, যেটা সামাজিকভাবে স্বীকৃত না, ধর্মীয়ভাবে তো প্রশ্নই ওঠে না, এরকম একটা সম্পর্কের মধ্যে জড়াচ্ছে। চিন্তা করার মতো বিষয়গুলো কিন্তু কেন হয় আসলে। যাই হোক, তারপরে আমি ওকে বললাম, মানে সুইসাইড করার প্ল্যান করছে। তারপর এখন আমার মারা আসার পরে আমার হাজবেন্ড আমাকে হাসপাতালে নেয় না। হাজবেন্ড কিভাবে নেবে? হাজবেন্ড তো দেশের বাইরে, মানে কি ও তো লোক দিয়ে নেওয়া হবে না, আমার টাকা তো না দিলে তো আমার চিকিৎসা তো হবে না। তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পর আজমল হাসপাতালে আমাকে পরের দিনকে ভর্তি করা হয়। আমার অবস্থা খুবই খারাপ হয়, পুরাটা ওয়াশ করা হয় আমাকে। ওয়াশ করানোর পরে তখন আমার হাজবেন্ডকে আমাকে ফোন দেওয়ার পরে বলে টেনশন করো না, তুমি সুস্থ হওয়া, মানে আমাকে সান্ত্বনা সান্ত্বনা দেওয়ার পরে কিন্তু টাকা পয়সা, কিন্তু কিস্তির টাকা পয়সা কিছু দেয় না। পরের দিন আমি আসার পরে ওর বন্ধুকে বাসায় পাঠায় ভিডিও করবা। তো আমার খুবই কষ্ট লাগে। তখন আমি ওকে বলি যে দেখো আমার শরীর তো ভালো না, আমার শরীরও খারাপ, মানে আমার শারীরিক সমস্যা আছে, তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি পয়সা পাঠাবো না। তখন আমার অনেক কষ্ট লাগে। তখন ও যখন আমাকে আচ্ছা, ততদিনে কি আপনার হাজবেন্ড জেনে ফেলেছে যে আপনার সঙ্গে এরকম একটা সম্পর্ক চলতেছে বাংলাদেশে? ও সব জানছে। তার মানে এমনও তো হতে পারে যে এই ভিডিওটা চাচ্ছে সে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য বা কোনো কিছু করার জন্য, হতে পারে মেবি। সেটাই হইতে পারে। ঠিক আছে, তারপরে আমি ওকে ওর বন্ধুর থেকে ফোন নেওয়া আমার খালা টয়লেটে থেকে যখন আমি যাই, তখন আমার খালা অনেক কান্দে। আমি কি খালা, আমার ফোনটা আপনি ধরেন। ওনার হাতে ফোন দিয়ে আমার খালামা অজোরে কাঁদতে থাকে। তখন আমার শুধু এতটুকু লাগছে যে আমি খারাপ করছি, আমি জানি আমি খারাপ করছি, কিন্তু তুমি তো আমার স্বামী না, তুমি আরেকজনের মোবাইলে আমার এমন ছবি কিভাবে চাও? তোমার চাইতে কি একবার ভাবো না যে সেই ছবিটা যদি তোমার বন্ধু দেখে তুমি যে চাইতেছো? তখন আমার অনেক কষ্ট লাগে। তখন আমি ওকে বলি, ও মানেই না। পরে আমি ভিডিওটা দেওয়ার পর আমার মন চাইছিল আমার পুরো শরীর আমি কাইটা ফেলাই, না রাখি আর কিছু। তখন আমি কি করছি, বিলেট নিয়ে আমার হাতের ভিতরে এমন পুচাইছি, খালি কাটছি। আমার খালামা দেখা ধরছে আমারে, হাত কাইটা ফেলানোর পর আমার মন চাইছিল আমি আমার পুরো শরীরে কাইটা ফেলাই। কেননা ও এরকম একটা জিনিস আমার স্বামী হয়ে চাইছে, আমার মানে আর কি আর সহ্য করতে আমি পারতেছিলাম না, যার কারণে আমি এটা করছি। উনা দিয়ে আমার হাত পেঁচে মার বাসায় যে আমি কাঁদি আর মারে বলি মা, এগুলো আমার মাকে বলি, মারা সবাই অনেক রাগ হয়। পরে ব্যান্ডেজ কিন্তু করি নেই, রক্ত পড়তেছে আমার হাত থেকে। পরে সেই ব্যান্ডেজ করে দুপুরবেলা কাটি, আমি সকালবেলা কাটি, সেই ব্যান্ডেজ করে আমি রাত্রেবেলা যাই। 2টা শিলি পরে আরো শিলি দিতে চাই, আমি বলে আর শিলি দেওয়া লাগবে না, আপনি ব্যান্ডেজ করে দেন শুধু। কিন্তু দাগগুলো রয়ে গেছে। এই দাগগুলো তো আমি আর সারা জীবন কখনো মিটাইতে পারবো না। আজকে ও এরকম করছে সেটা তো চিহ্ন রয়ে গেছে। এই দাগগুলোর দিকে যখনই তাকাই তখনই ওর ওই কথাটা মনে পড়ে যে আমার সাথে এই জিনিসটা করছে। কত সালের ঘটনা এটা? এটা 2016 সালের ঘটনা। 2016 সাল। ওকে, তারপর তখন আমি অনেক কাঁদার পরে ও এরপরে তো তারপর ওর সাথে সংসার তো আমার ছিলই। তারপরের থেকে মানে ওই যে সাহস পেয়ে গেলো, কেউ কোনো প্রতিবাদ করলো না, আর আমিও নিরুপায় ছিলাম। ঠিক আছে, ও আমাকে নিবে না, কিন্তু ও আমার সাথে সম্পর্ক রেখে যাওয়ার পরে, আর আমি সবচেয়ে বড় কথা, আমি ওকে আমার মন থেকে ভালোবেসে ফেলাইছিলাম। এটা ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা, যেটাকে ও ব্যবহার করে আমাকে এই পর্যায়ে আজকে আনছে। খরচের টাকা প্রত্যেক মাসে যখন দিত তখনই আমার একটা করে ভিডিও চাইতো। আমার বড় আপা আবার বাহিরে ছিল, জর্ডানে ছিল। তো বড় আপা আবার একটা মোবাইল পাঠাইলো, আমার বলে ওই মোবাইলে, মানে আমি তো মোবাইল চালাইতে পারি না, তো আমাকে বলতো দেখো কি আমার এটার মধ্যে চাপ দিলে দেখবে সাইডে একটা সবুজ আছে গোল চিহ্ন, সেখানে চাপ দিলে ওইটা ঘুরবে আর ভিডিও হবে, তখন তুমি আমাকে ভিডিও করে ছাড়বা। মানে ওই ভিডিওটা যতক্ষণ ঘুরবে আমি আমার ভিডিওটা দেখাবো, দেখানোর পর গোল হয়ে ঘুরার পর ওর কাছে চলে যাবে ভিডিওটা। ঠিক আছে, ও আর কি আমাকে বলতো ফোনে, বলার পর আমি আবার ওইভাবেই করতাম। তো প্রত্যেক মাসে ও টাকা দিত আর এভাবে আমার থেকে ভিডিও নিত। মানে বিষয়টা এরকম ছিল যে তুমি ভিডিওগুলো যদি না দাও তাহলে টাকা পাবে না। মানে টাকা মানে ও ভিডিও দিলে ও টাকা দিত। ঠিক আছে, তখন ভিডিও দিতাম আর কাঁদতাম, খুব কাঁদতাম। কেন কাঁদতাম? যে আমি চাইতাম না আমার শরীরটা ও আর দেখুক, আমার কোনো কিছু আর দেখুক, কেননা আমি এখন অন্য কাউকে ভালোবাসি, আমার এখন ওর সাথে ওগুলো আমার মানে সহ্য হইতো না, খুবই খারাপ লাগতো। তো এটা আমি ওকে বুঝাই পারতাম না। ঠিক আছে, আমি শুধু বলতাম আমি চাই না আমাকে আর কেউ দেখুক। আমার মনের ভিতরে আমার ভালোবাসার প্রতি এতটুকু বিশ্বাস ছিল, আমার কষ্টগুলা কোনো একদিন ও দূর করবে, এটা আমার বিশ্বাস ছিল। যে আমার ভালোবাসা দেখা ও একদিন হয়তো সবকিছু ফালায় আমাকে ভালোবাসবে, বা আমাকে তো ভালোবাসে, ও বলছে, ও আমাকে বলতো ভালো না বাসলে এতদিন পর্যন্ত সব যাই না, আমি তোর কাছে পড়ে থাকতাম না, এগুলো বলতো আমাকে।
তো লুকায় লুকায় আসতো, ওর সাথে দেখা সাক্ষাৎ আমার বাসায় ও করতো। তারপরে আমি বলি যে এইভাবে তো হয় না, ও তো আমার মূল্যায়নটাও বুঝতেছেই না। আমি বাইরে চলে যাই, যখন আমি দূরে যাব তখন হয়তো আমার ভালোবাসাটা বুঝবে। তারপরে আমি বাইরে গেলাম, বাইরে বলতে মানে দেশের বাইরে? দেশের বাইরে চলে গেলাম। তখন আপনার হাজবেন্ড হচ্ছে কোন দেশে? ওকে ডিভোর্স দিই। হাজবেন্ডকে তখন ডিভোর্স দিতেন? দেশে থাকা অবস্থায়? দেশে থাকা অবস্থায় আমি ওকে ডিভোর্স দিই। ডিভোর্স দিয়ে আমি চলে গেলাম বাইরে। ডিভোর্সটা আপনি যদি আপনার লাইফে এই ছেলেটা না আসতো তাহলে কি ডিভোর্স দিতেন? না। তাহলে ডিভোর্স দিতেন না? কেন দিতেন না? দিতাম না, এই হয়তো প্রশ্নের ওর কাছে উত্তরটা উনি থেকে অনেক আগে দিয়ে দিয়েছেন, যারা অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে বলি। কারণটা হচ্ছে এত সমস্যা থাকার পরেও কিন্তু ওনার হাজবেন্ডকে উনি তখন ডিভোর্স দেয়নি। শুধুমাত্র এই যে তৃতীয় পক্ষ ওনার সম্পর্কের মধ্যে ঢুকে গেল, এই ছেলেটাকে উনি লাভ করে ফেললো নাকি কি ধরনের একটা সম্পর্ক হয়ে গেল, যেটার একটা নাম আছে বাংলায় বলে পরকীয়া। যাই হোক, আমি যদিও এই শব্দটা উচ্চারণ করতে চাই না, কিন্তু এইরকম একটা সম্পর্কে যাওয়ার ফলে দেখেন উনি ডিভোর্স দিয়ে দিল। আপনার বাচ্চার বয়স কত তখন? আমার বাচ্চার বয়স তখন ছিল 4 বছর। 4 বছর বয়স। কত সালে ডিভোর্স দিলেন হাজবেন্ডকে? মানে ওর যখন দিই তখন আমার ছেলের বয়স ছিল 5 বছর। মানে ওর সাথে যখন সম্পর্ক হয় আমার, তখন আমার ছেলের বয়স ছিল 5 বছরই। ওর না, সাথে সেটা দরকার নাই, আমি জানতে চাচ্ছি কত সালে আপনি ডিভোর্স দিলেন হাজবেন্ডকে? কত সালে ডিভোর্স দিয়েছি? 2017-তে। 2017-তে। 2020 সাল চলছে, মানে আজকে থেকে 3 বছর আগের ঘটনা। হাজবেন্ডকে যে ডিভোর্স দিলেন কারণ কি উল্লেখ করেছিলেন? কারণ উল্লেখ করছিলাম যে আমি ওর সাথে থাকবো না, আমার ওর সাথে আমার মানানসই হয় না, ঠিক আছে। মানে এটা আর কি নিয়ে গিয়ে কাজী আমাদের পরিচিত ছিল, ওনার মাধ্যমে আর কি আমি আপনার হাজবেন্ড কোনো রিকোয়েস্ট করেছিল আপনাকে যে না এই কাজটা করো না? কোনো রিকোয়েস্ট আপনি হাজবেন্ডকে বলেছিলেন যে আমি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি? ওনার মতামত কি ছিল? ও কিছুই বলেনি। হ্যাঁ না, কিচ্ছু বলেনি? ততদিনই কি ও জেনে গেছে যে আপনার এই ছেলেটার সঙ্গে এরকম একটা সম্পর্ক? হ্যাঁ, ও সবই জানছে। আপনি যে তাকে ডিভোর্স দিচ্ছেন, এটা কি আপনি যার সঙ্গে এই ধরনের সম্পর্কে আছেন যে ছেলেটার সঙ্গে, সে কি জানতো? হ্যাঁ, জানতো। সে মতামত দিয়েছিল হ্যাঁ ডিভোর্স দিয়ে দাও? না না, সেও মতামত দেয়নি। সে মতামত দেয়নি। তার কাছে সে বলতো তুই একা ডিভোর্স দিছিস, আমি তো দেইনি। দেখেন, সেই কথা বলতো। তো আপনি ডিভোর্স তাকে কেন দিলেন? ঠিক আছে, আমি ডিভোর্স দিলাম, ওকে আমি বিয়ে করব। ও বিয়ের জন্য আপনাকে আগে থেকেই বলে আসছে যে আমি বিয়ে করবে না বলছে না। তো আমার কথা হলো গিয়া যে আমি এখন যদি ওর আমার প্রতি যে টানটা ছিল, যে ভালোবাসাটা ছিল, আমার বিশ্বাস ছিল ও আমাকে বিয়ে করবে। ডিভোর্স দিলে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবে। তো আমার একটা সম্পর্কের থেকে আমি একটা সম্পর্কে থাইকে আরেকটা সম্পর্কে জড়াইছি, এখন সেই সম্পর্কটা আমি ক্লিয়ার না করে তোর কাছে আমি যাইতে পারবো না। এই জন্য আপনার মনে হয়েছে আমি ডিভোর্সটা দিয়ে দিই। তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। আর ও আমাকে মানে আমার একটা জিদ ছিল যে তুমি আমার স্বামী, আমি বলছি আমার যা আছে সব তো তোমারই, তাহলে তুমি কেন আমার সাথে এরকম ভিডিও নিতেছো, তুমি বাংলাদেশে আসো, সব তোমার। আমি এগুলা বলতাম, কিন্তু ও মানতে রাজি ছিল না। তখন মনের ভিতরে একটা জিদ কাজ করলো যে দরকার নেই, আমি প্রয়োজনে আমি একা থাকবো, তারপর তোমার ভাত আমি খাবো না, ঠিক আছে, আমি তোমার সাথে সংসারও করবো না। এই কারণে আমি সব জিনিসপত্র আমার সাজানো গোছানো সব সংসার আমি সব তছনছ করে আমি চলে গেলাম। ডিভোর্স দিলেন? ডিভোর্স দিলাম, আমি চলে গেলাম বাইরে যাওয়ার পরে কিছুদিন মানে আর কি। ছেলে কোথায় তখন? ছেলে আমার মার কাছে রেখে আপনি চলে গেলেন কোন দেশে? জর্ডান চলে গেলাম। জর্ডানে গিয়ে আপনি কি কাজ করা শুরু করলেন? গার্মেন্টসে কাজ করলেন। তারপর তো ও যাওয়ার পর ভাবছি ওর সাথে মনে হয় সম্পর্কটা থাকবে বা থাকবে না, এটা আর কি ভাবতাম। তো দেখলাম সম্পর্ক তো আরো বেশি গভীর হয়ে গেল। বাচ্চাকে নিয়ে আপনার হাজবেন্ডের ডিসিশন কি ছিল যে বাচ্চা আমার কাছে থাকবে বা এরকম? বলছে বাচ্চা এখন তোমার কাছে থাকুক, কিন্তু যখন আমি আসবো তখন আমার ছেলে আমি নিয়ে আসবো। আচ্ছা, তো আপনি রাজি ছিলেন? তা আমি বলছি যদি আমার ছেলে তোমার কাছে যাইতে চায়, কোর্টে যদি তুমি যাও, যদি আমার ছেলে যাইতে চায় তাহলে তুমি নিয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আমার ছেলে তো যাবে না। আচ্ছা, যাই হোক, তারপর পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ও আর কি করলো, ওর সাথে সম্পর্কটা আরো বেশি গভীর হলো। তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার মার সাথে কথা বলি। ওর মার সাথে আমাকে কথা বলাইলো, ওর মাকে আমাদের সম্পর্কটা জানাইলো। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে করবে, কিন্তু একটা মনের মধ্যে একটা বিশ্বাসও ছিল যে হ্যাঁ আমার ভালোবাসা যদি সত্যি হয় ও আমাকে নিবে। কথা বলানোর পরে তো আমি আর কি কয়েকদিন যাওয়ার পর ওর মা আর কি জিজ্ঞাসা করলো মেয়ের কি বিয়েটি হয়েছিল নাকি, এগুলো জিজ্ঞাসা করলো ওর মুখ থেকে, যেটা আমার শোনা। তখন ও আবার বললো যে হ্যাঁ বিয়ে হয়েছিল, কিন্তু এখন সম্পর্ক নেই। ও আর কি ওর মাকে আর কি বললো। পরে বললো যাবার কয়েকদিন পরে বললো বাচ্চা কাচ্চা কিছু আছে নাকি, বিয়ে তো হয়েছে ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা কিছু আছে। তখন বলছে একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চা ওর কাছে না, ছোট, দাদিরা নিয়ে গেছে, এই কথা বলছে, ওর কাছে নাই। তো ওর মাকে আমি আবার মানে আর কি, ও কিন্তু একটুখানি আগে বলছে, বলার পর তখন আমি বললাম যে আমি আমার কথা আমি আমার ভাবে আমি বলবো। পরে বলতেছে না, আমার থেকে না জিজ্ঞাসা করে কিছু বলবা না, ঠিক আছে। তো ওর সাথে আমি রাগারাগি করে আমি কি করছি, অফিস ছুটি হওয়ার পর, আমি তখন জর্ডানে থাকি, অফিস ছুটি হওয়ার পর আমি ওর মাকে আমি বলি, একটা মানুষ একটা সম্পর্কে যখন আবদ্ধ হয় তখন সে চেষ্টা করে সেই সম্পর্কটা ধরে রাখার জন্য। আমি অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারিনি। আমি একটা অজুহাত দেখাইলাম যে যেটা করছে, আমি বলছি আমি অনেক কষ্টে ছিলাম, অনেক সমস্যা ছিল, যার কারণে আমি ওকে ছাইড়া দিই দিবসারে। কিন্তু মেন সত্যটা তো ও জানতো
আচ্ছা। ঠিক আছে, ওর মা না জানতো কিন্তু ও তো জানতো। তা আমি ওকে বলি, বলার পরে ওর মাকে বলি আমার একটা ছেলে আছে, ছেলেটা ওর দাদিদের কাছে থাকে, আমার কাছে নাই, এই কথা আর কি বলি। কিন্তু অলরেডি ছেলে আমার কাছে, কারণ আমি যদি ওদের বাড়িতে যাই ছেলে তো যাবে না, আমি একাই যাব, এই কারণে ছেলে কোথায় থাকলো সেটা কোনো ফ্যাক্ট না, এর জন্য আমি বলছি কথা। তখন ও আমাকে বললো তুই আমার সাথে কথা না বললা তুই জজের কাছে বিচার চাইতে গেছো, জজ এখন যা রায় দিবে তাই হবে। তারপর ওর মা আমার সাথে প্রতিদিন কথা বলতো, আমি যদি একদিন ফোন না দিতাম ওকে বলতো শিপা তো আজকে ফোন দিল না। ঠিক আছে, তো এইভাবে 1 বছর যায়। এই 1 বছরে আমি যা টাকা পাঠাই সব ওর কাছে। ঠিক আছে, আমার ছেলের জন্য আমি মাসে 3000 টাকা করে দিতাম আমার মার কাছে খরচের টাকা। ও এর মধ্যে আবার 1 বছরের মধ্যে আমরা যেহেতু একজন মুসলিম, ঠিক আছে, আমি আগেও বলছি এখনো বলতেছি, যে আল্লাহ সৃষ্টি করছে তাকে আমরা সবাই মানি, যে সে আছে, হয়তো তাকে দেখি না কিন্তু জানি। ইভালুয়েট করেন না, হ্যাঁ কি করেছে? ঠিক আছে, তারপরে সে আমাকে বলে, মানে আর কি ফোনের মধ্যে সে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বলে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে, নবীকে সাক্ষী রেখা, 30 পারা কোরআনকে সাক্ষী রেখা তোমার মানে নাসির সাহেবের 3য় কন্যা মোসাম্মদ শেফালি আক্তারকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। 2 লাখ এত টাকা দেনমোহর ধার্য করে, হ্যাঁ নিজে ফোনে। তা আমার বললো আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, কবুল 3 বার বইলা ও কবুল বলে। ঠিক আছে, তা আমাকে বলে তুমি বলো, আমাকে বলো তুমি বলো। তা আমি এবার হাসতেছি, তা আমি বললাম যে হ্যাঁ, তখন আমি আবার বললাম। তো সেম কাহিনী ও 2 বার করে আমার সাথে। এটা তো প্রথমত এটা তো আমাদের ধর্মীয় মতে এটা তো বিয়ের বিধান না। ঠিক আছে, কিন্তু আমি সেটাকে, আমরা তো আল্লাহকে দেখি নেই, কিন্তু আমরা যে আল্লাহর কসম খাই একটা কথা বলি, কিন্তু আমরা কিন্তু সেটাকে যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না, কিন্তু আমি সেটাকে মানছি, আমি সেটাকে মনে প্রাণে মানছি এবং আমি তাকে আমার স্বামী বলে জানি। ঠিক আছে, এবং সে 30 পারা কোরআনকে ছুঁয়া হাতে নিয়ে সে বলছে যে সে কখনো আমাকে ছাড়বে না, সে আমাকে ভালোবাসে। 30 পারা কোরআন ছুঁয়ে কোনো ধরনের শপথ কাটার কোনো নিয়ম নাই। এটা আপনারা শুধু না, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা মনে করে। কোরআন ছুঁয়ে শপথ করার কোনো নিয়ম নাই। এটা আমি ধর্মীয় ব্যাপারে যে খুব ভালো জানি তা না, বাট যতটুকু জানি তাতে আমার জ্ঞান যদি বলে, যেটা বলে যে না এরকম কোনো বিধান আমি কখনো কোথাও পড়িনি, পাইনি। যতটুকু জানি কসম কাটা যাবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে, যেটাকে বলা হয় আল্লাহি। সো আল্লাহর নাম ছাড়া কোনোভাবেই কারো কোনো বিষয়ে কোনো জিনিস নিয়ে কসম কাটার কোনো নিয়ম নাই। এবং কথায় কথায় দেখবেন যে আমাদের গ্রাম অঞ্চলে এটা হয়, বিভিন্ন সময় হয়, কোরআন শরীফ হাতে নিয়ে বলো, কোরআন শরীফ শপথ করা, এটার কোনো নিয়ম নাই, এটা করলে গুনাহ হবে। যাই হোক, আপনারা এটা করেছেন, তারপর? হ্যাঁ, এটা করছে ও 2 বার করে আল্লাহকে সাক্ষী রেখে এইভাবে আমাকে বিয়ে করে। তা আমি সেটাকে আমার বিয়ে বলে আমি মানি। এবং যখন আমি বাংলাদেশে আসি, আসার পর আমার মা বাবাকে সবাইকে জানাই যে আমরা বিয়ে করছি, আর ওর ফ্যামিলি বলছে আইসা আমাকে কাবিন করে নিয়ে যায়। তো আমাকে বলছে যে তুমি তো আমার বউই, আমাকে বলতো তুমি তো আমার বউ। ঠিক আছে, এবং আমাকে নিজ হাতে নাকফুল পরায় দেয়। ঠিক আছে, এবং কোরআন শরীফ আইনা আমাকে কোরআন শরীফও আমাকে দেয়, কোরআন শরীফও দেয় এবং আমাকে নাকফুলও পরায় দেয়। ঠিক আছে, আমি তখন থেকে আমার হাজবেন্ড তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, ওকে তখন থেকে আমি আমার স্বামী বলে জানি। ঠিক আছে, যার কারণে আমি ভাবছি এখন আমি এটাকে মানি। হয়তো আমার রেজিস্ট্রি হয় নাই, রেজিস্ট্রি যদি হইতো, যে সে যা করছে যা বলছে সেগুলো হয়তো আমি আমার বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, বুঝাই বলতে পারতেছি না। করার পরে কি করলেন? তখন আমার মাকে আমি বলি যে মা আমরা বিয়ে করছি, আমি আমার মাকে বলি। তো ওকেও বলি যে মাকে এই কথা বলছি। তখন ও আমার কথায় ও সায় দেয়। ঠিক আছে, ও কিন্তু অমত হয় না, কেননা ও আমাকে বিয়ে করবে। ঠিক আছে, ও আমাকে নিবে, ওর ফ্যামিলি আমাকে নিবে, যার কারণে ও সেটাতে থাকে। তখন আমরা ওইখানে আমার ছোট বোনের তো বিয়ে হয়ে যায়, ছোট বোনের হাজবেন্ড আর আমরা একসাথে ভাড়া নিই, একটা ফ্ল্যাট ভাড়া নিই। তখন আমরা সেখানে সংসার করি, আমার ছেলেও থাকে। সংসার করেন আপনারা এই বিয়ের উপর বেসিস করে? এই বিয়ের উপরই করে আমরা সংসার করি, মানে সবকে জানাই শোনায়? হ্যাঁ, সবাইকে জানাই শোনায়। আপনারা কাগজে কলমে লিখিতভাবে বিয়ে করলেন? এটাই তো ও আমাকে কি বলছে, ও আমাকে বলছে শিপা সব তো হয়ে গেছে, শুধু রেজিস্ট্রিটা হয়নি, রেজিস্ট্রি করলেই হয়ে যাবে। কিন্তু এখন আবার ও সরকারি চাকরির জন্য করতেছে, আবেদন করছে। ঠিক আছে, রেজিস্ট্রি করলে হয়ে যাবে, কিন্তু সরকারের খাতায় যদি নাম কোনোভাবে জায়গা আর তদন্ত করলে যদি ধরা পড়ে আমার চাকরি থাকবে না, আমার চাকরি আমি নিতে পারবো না। তো তুমি শুধু অপেক্ষা করো কিছুদিনের, আমরা এই রেজিস্ট্রিটা করে ফেলাবো, সমস্যা নেই। তা আমি ওর কথায়, মানে ওর ইয়াতে এতই অন্ধ যে আমি ওর কথায় বিশ্বাস করছি যে সমস্যা নেই, যেহেতু সংসার করছি আর এত দূর আসছে, ওর বাসার সবাই আমার ব্যাপারে জানে। তারপরে ও আবার ওর বাড়িতে আমাকে পাঠাইছে, ও নিজে টিকিট কাইটা আমাকে একাই ওর বাড়িতে পাঠায়।
এখন ওর বাড়ির থেকে আসার পর আমি যখন আবার বাইরে যাই, বাইরে যাওয়ার পরে ও যখন চাকরির জন্য হয়ে যায়, তো ও ট্রেনিং এ চলে যায়, আমি বাইরে চলে যাই। বাইরে যাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আমার প্রতি মানে আর কি আমার পিছে সাইড কাটার চেষ্টা করতেছে। তখন আমি বলে কি হলো তোমার? পরে ও আমাকে বলে যে দেখো এখন আর কোনো কিছু সম্ভব না, খালি ও এই কথাই বলে আমাকে তুমি মাফ করে দাও, এখন আর কোনো কিছু সম্ভব না, আমাকে তুমি মাফ করে দাও। আমার এখন টাকার জন্য ও অন্য জায়গায় বিয়ে করবে, ঠিক আছে? ও অন্য জায়গার থেকে মানে যেটা ডিমান্ড বলে সেই ডিমান্ড এখন ওর সরকারি চাকরি হয়ে গেছে, এখন অন্য জায়গায় বিয়ে করবে। বিয়ে করার কারণে ও এখন আমাকে আর চাইতেছে না। তো ওর মাকে আমি জানাই যে আমরা বিয়ে করছি, আমরা সংসারও করছি, আমি ওর মাকে জানাই। তো ওর মারা কেউ আমার কোনো কথা শুনে না। আমি মানে যেভাবে পারি আমি আমার পরনের জামা বিক্রি করে আমি ওর জন্য টাকা পাঠাই। তখন আমি ওকে বলি তুমি যদি আমাকে ছাইড়েই দিতা, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন তুমি আমাকে ছাড়তা, তাও আমি মনটাকে বুঝাইতে পারতাম। আমার সন্তান ছিল, আমার সন্তান আমার চোখের পানি মুছা দিত। আজকে তুমি কোন জায়গায় না আমাকে একা করে ফেলাইলে। তো এখন ও আমাকে বলে যে এগুলা করতে করতে ও মানে ওর মাকেও বলি আমি কারো কাছ থেকে কোনো কিছু পাই না। না, কিন্তু আপনাকে ছেড়ে দিল কিভাবে? ছেড়ে দিল কিভাবে? ও আমাকে বলতেছে যে আমাকে আর এর মধ্যে আমার হাজবেন্ড আরো একটা খারাপ কাজ করছে, খুবই খারাপ কাজ। আমার কিছু ছবি ও স্ক্রিনশট মাইরা ওই ছেলের কাছে পাঠাইছে। হ্যাঁ, সেই ছবিগুলো স্ক্রিনশট মাইরা ও পাঠাইছে, সেগুলার জন্য ভিডিও ফুটেজগুলো যেগুলো ছিল, হ্যাঁ ওই স্ক্রিনশট মারছিল। স্ক্রিনশট মাইরা সেটা তো আমি জানতাম না, সেটাতে আমার চেহারাও ছিল। সেটা পাঠায়া পরে দা ওকে অনেক খারাপ খারাপ কথা বলছে। এখন ওর সেগুলা মাইন্ডে লাগছে। এগুলা নিয়ে আবার ও আমার কিছু কিছু স্ক্রিনশট মারছিল যখন আমি বাইরে ছিলাম। ও আমাকে সেগুলা ব্ল্যাকমেল করছে। কি ব্ল্যাকমেল করেছে? বলছে আমি যদি কোথাও যাই তাহলে ওই ছবিগুলা দেখাবে। কোথাও যাই বলতে মানে আমি যদি কোনো মিডিয়াতে বা কোথাও ওর ব্যাপারে কিছু বলতে যাই, বা আমি যদি কোনো বাড়াবাড়ি করি পুলিশের কাছে যাই, তাহলে ও সে ছবিগুলো দেখাবে। তারপর আপনি জিডি করেন? ঠিক আছে, হ্যাঁ। পরে আমি আসার পরে আমি ওর নামে বাংলাদেশে আসি। আমি পরে যখন ও আমাকে বলে যে আমি কিন্তু সবকিছু ঊর্ধ্বে হয়ে ওকে ভালোবাসি, আমি এখন ওকে ভালোবাসি, ঠিক আছে? দেখেন আপনার ভালোবাসা নিয়ে কতটা যুক্তিযুক্ত সেটা আমি নিয়ে কথা বলবো না। আমি জানি আমি অপরাধ করছি, কিন্তু আমি ওকে ভালোবাসি। আর ওর মারা সবাই আমার কষ্ট একটাই, আমার প্রবাসের টাকাগুলো তারা খাইছে। আপনি কি আপনার ভুলটা বুঝতে পেরেছেন? আমি আমার ভুলটা বুঝতে পারছি, দেখি তো আজকে আসছি এখানে। আমি একটু আপনাকে বলি শেফালি, আমি একটু বলি, আপনার মনে অনেক কথা জমে আছে। আপনি সে কথাগুলো বলার জন্য, হালকা হওয়ার জন্য এখানে আসছেন, কারণ আপনি কাউকে বলতে পারেননি। যার কাছে আপনি বলতে যাবেন সে আপনাকে বলবে যে তুমি কাজটা ভালো করোনি, খারাপ করেছো, আপনাকে সেই কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেফালি নিজের ভুল বুঝতে পারাটা খুব জরুরি। হ্যাঁ, আপনার একটা খুব সুন্দর সন্তান আছে, আমি জানি স্টুডিওর বাইরে তাকে আপনি বসিয়ে রেখে এসছেন, আপনার ভাই আপনার সঙ্গে এসছে সাপোর্ট করার জন্য। তো আপনি তো আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনি আল্লাহর কাছে মাপ চান। আর দ্বিতীয় কথা সেটা হলো যে এই ছেলেটা আপনাকে যেহেতু হুমকি দিয়েছে, আপনি তার নামে জিডিও করেছেন। জিডিটা কবে করেছেন? জিডিটা আমি 26 তারিখে করে, জিডি থেকে মামলা হয়ে গেছে। মামলা হয়ে গেছে, কাগজ পাঠানো হয়েছে ওর কাছে, আজকে ওর কাছে কাগজ পৌঁছাবে। আপনি জিডির সঙ্গে কোনো প্রমাণ কি দেখিয়েছেন? হ্যাঁ, প্রমাণ দেখাইছি। কি প্রমাণ দেখাইছেন? ওর সাথে ও সবকিছু মিথ্যা বলছে, ও আর কি যার মাধ্যমে। কিন্তু কোনো কাগজ কলম তো নাই, আপনি প্রমাণ কি দেখাবেন? কলম নাই, কিন্তু আমার কাছে এখন আমি ওকে সব টাকা পয়সা দিয়ে আমি একদম। কত টাকা দিয়েছেন সবকিছু মিলিয়ে? 3 লাখ টাকার মতো। আচ্ছা, 3 লাখ টাকা আপনার জায়গা থেকে অনেক টাকা। কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটলো আপনার জীবনে, বিবাহ পরবর্তীতে এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, সবকিছু মিলিয়ে আপনার জীবনের শিক্ষাটা কি? আপনি নিজে কি শিক্ষা নিয়েছেন, এটা একটু বলেন তো আমাদের। আমি শিক্ষা নিয়েছি যে আমি ওকে বিশ্বাস করে আমি ঠকছি। আমার মতন কেউ যেন এইভাবে বিশ্বাস করে না ঠকে আমার হাতে। আমি যদি চাইতাম তাহলে ও আমার সাথে যে বেমানিটা, যে ধোকাটা করছে, আমি যদি অতটুকু চালাক হইতাম আমি ওকে ধরতে পারতাম। তখনই যখন ওর সাথে আমি সংসার করছি, তখনই কিন্তু আমি ওকে চাপে ফেলাইয়া আমি রেজিস্ট্রিটা করে ফেলাইতে পারতাম। কারণ আমরা যেহেতু সংসার করতেছি, রেজিস্ট্রিটা আমি করে ফেলাইতে পারতাম। রেজিস্ট্রি করলে ও যদি আপনাকে মন থেকে না চাইতো, ও যদি একবার আমাকে রেজিস্ট্রি করতো, আমার এতটুকু বিশ্বাস যে ও যেহেতু বিয়ের পর্যন্ত ও আসছে, ও আমার সাথে সংসার করছে এইভাবে, সেহেতু ও আমাকে নিতে বাধ্য হইতো। আজকে আমার কাছে কি হতো? আজকে আমার প্রশ্নের উত্তর দেন। বাধ্য হয়ে লাভটা কি হতো? ও আপনাকে নিতে বাধ্য হলো, কিন্তু মন থেকে আপনাকে চায় না, লাভটা কি হতো? মন থেকে বলে নিতে বসে পাথর ক্ষয় হয়। ও আমাকে ভালোবাসে, এটা আমি জানি না। শেফালি, এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। আইন আপনাকে, আপনার সাথে কেউ অপরাধ করলে সেই সাপোর্টটা দিবে, সেটা আইনের দেওয়ার জায়গা। কিন্তু আপনাকে কেউ আইন কখনোই বাধ্য করাতে পারবে না যে আপনার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য। যদি তাই পারতো তাহলে পৃথিবীতে ডিভোর্স হতো না, দুটো মানুষের সম্পর্ক এত বিচ্ছেদ হতো না, সবকিছু জোড়াতালি লেগে টিকে থাকতো।
এখন আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, সেটা ঠিক আছে, কিন্তু সে যদি আপনার সাথে মাস্টার প্ল্যান করে এগিয়ে থাকে যে এটা শুধুমাত্র অনৈতিক সম্পর্ক, এর বাইরে সে আপনার সাথে কোনো কিছু করতে চায় না, তাহলে এই মানুষটা আজ হোক কাল হোক আপনার কাছ থেকে ছুটতো, কিন্তু আপনি সেটা একসেপ্ট করতে পারেন নাই। এটাই হচ্ছে মূল বিষয়। না, কেন ও আমাকে বলছে যে দেখ তোর বাপের কি অনেক অর্থ সম্পদ আছে, সেটা দেখে আমি তোরে ভালোবাসছি না, তোর ভালোবাসা দেখে আমি তোরে ভালোবাসছি। এগুলো প্রেমে পড়লে এগুলো উল্টাপাল্টা কথাবার্তা অনেকেই বলে। শোনেন, আমি শেষ বেলায় যে কথাটা আপনার জন্য বলতে চাই এবং আমার শ্রোতা যারা আছে তাদের জন্য যে কথাটা বলতে চাই, যে সবকিছুরই একটা মাপযোগের একটা ব্যাপার আছে। মাপযোগের কেন বলছি? সমানে সমানে দৌড়ালে না সেটা সামনের দিকে যায়। যদি বলি যে একটা চাকা বড় আর একটা চাকা ছোট, এটাকে যদি আপনি দুইটা চাকা যদি এক করে আপনি যদি ঠেলা শুরু করেন, এটা কিন্তু সামনের দিকে আগাবে না, এটা ঘুরপাক খাবে, বৃত্তের মতো ঘুরপাক খাবে। হ্যাঁ, ওই ছেলেটা কোনো না কোনো ভাবে হয়তো মনে করেছে আপনি বিবাহিত, আপনার একটা বাচ্চা আছে, সে অবিবাহিত, সুতরাং স্ট্যাটাসের জায়গা থেকে সে আপনার থেকে অনেক বেশি অ্যাডভান্স। আর আপনি তাকে ভালোবেসে ফেলেছেন বিকজ আপনি এইরকম ভাবে কোনো কেয়ার বা আপনার চোখে দেখতে ভালো লাগে এরকম ছেলে কখনো কাছাকাছি এতটা পান নাই, যে কারণে আপনি তার প্রতি ফলেন হয়েছেন, ভালোবেসে ফেলেছেন। কিন্তু বৈবাহিক সম্পর্ক জায়গাটা না অন্যরকম জায়গা, যেটা আমি আমার সিক্রেটস বলেন, জীবন গল্প বলেন, সব অনুষ্ঠানে সবসময় এই কথাটা বলি যে বিয়ে সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসার উপর বেসিস করে আগানো উচিত না। কারণ বিয়ে সম্পর্কটা শুধুমাত্র দুইজনের চিন্তা না, বিয়ে সম্পর্কটা দুইটা পরিবারের বন্ধন, এবং সেখানে ব্যালেন্স না থাকলে ওর ফ্যামিলি, ওর মা, ওরা সবাই আমাকে বলছে যে তারা আসবে, তার বড় মেয়ের জামাই আসবে, তার বড় মেয়ে আসবে, আয়েশা আমাকে কাবিন করে নিয়ে যাবে। আপনি কখনো ওর ফ্যামিলিতে থেকেছেন? হ্যাঁ, আমি ওর ফ্যামিলিতে গিয়ে সংসার করেছেন? কত মাস থেকেছেন ওর ফ্যামিলিতে? আমি কত মাস না, আমি যাবার আগে ওর মা আমাকে নিয়ে একবার দুইবার যাওয়া না, আপনি একটানা 2-3 মাস থেকেছেন ওর ফ্যামিলিতে? তাহলে বুঝবেন কি করে আপনার ফ্যামিলি? একদিন 2 দিনের জন্য যাওয়াটা কিন্তু একটা পরিবারকে জাজ করার জন্য এনাফ না। আপনি একটা বিবাহিত মানুষ, আপনার বাচ্চা নিয়ে যখন আপনি পুরোপুরি পরিবারে সেটেল হতেন, কাবিন করার পরে হোক, যার পরে হোক, তখন ওটা কেমন হতো সেটা কিন্তু আপনি এই 2 দিনের সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আমার মনে হয় কি এগুলো একটু যাচাই বাছাই করে যাওয়া উচিত। যে কোনো সম্পর্কে থাকা অবস্থায় অন্য কোনো সম্পর্কে সুইচ করার আগে অন্তত 1000 বার চিন্তা করা উচিত, এবং অন্য কোনো সম্পর্কে সুইচ করার ফলে বর্তমান সম্পর্কটার মধ্যে কাট আপ করার আগেও অন্তত 1000 বার চিন্তা করা উচিত। আমার মনে হয় আজকের এই সিক্রেটস থেকে এই জিনিসটাই আমাদের শেখার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এই ভিডিও এগুলো আমাদের জীবনে এখন মানে ভাইরাসের মতো, সবাই এটার মধ্যে ইনক্লুডেড, সবাই মানে এটা এই কারণে জোর দিয়ে বলছি যেটা এত বেশি হয় এই ডিজিটাল যুগে, মানে এগুলো কিন্তু কোনো কারণেও যদি আপনারা একেবারেই ব্যক্তিগত পর্যায়ে লিগ্যাল রিলেশনশিপ লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেও যদি এটার যদি চর্চা হয়, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটার সিকিউরিটি সেই লেভেলে হওয়া উচিত। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট, প্রথমত করা উচিত না এগুলা, আর দ্বিতীয়ত যদি এটা হয়েই যায় তাহলে সিকিউরিটিটা সেই লেভেলে থাকা উচিত, বিশেষ করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বৈধ সম্পর্কের মধ্যে। অ্যান্ড যদি কখনো ফ্ল্যাশ আউট হওয়ার কোনো ধরনের কোনো রিস্ক থাকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, কজ বাংলাদেশে আইন আছে। কেউ যদি আপনাকে ব্ল্যাকমেইল করতে চায়, কেউ যদি আপনাকে এটা নিয়ে কোনো ধরনের কোনো যেটাকে বলে যে বিপদে ফেলতে চায়, মান সম্মান হানিকর করতে চায়, তাহলে নিশ্চিতভাবেই আপনি জেনে রাখেন যে সে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে। কারণ এটার উপরে সাইবার ক্রাইমের খুব শক্তিশালী আইন আছে। এটা সরকারবাদী মামলা, এটা যেনতেন মামলা নয়। এবং যারা এই কাজগুলো করেন, যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে, যাদের সেলফোনে কাউকে ব্ল্যাকমেল করার জন্য এখন পর্যন্ত গার্লফ্রেন্ডের হোক বা অন্য কারো ভিডিও আপনারা রেখে দিয়েছেন, বিশেষ করে আমি যদি চোখ বন্ধ করে বলি তাহলে গুগল ড্রাইভ হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য জায়গা। যারা রেখেছেন তাদেরকে বলি, মানে আপনার জন্য আগ্নেয়গিরি আপনি নিজে তৈরি করে রেখেছেন, এবং এই আগ্নেয়গিরিতে পড়ে যে আপনি কখন পুড়ে যাবেন আপনি নিশ্চিতভাবেই জানেন না। সুতরাং এই ধরনের কাজ আপনি করেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালা কিন্তু সবসময় সব কিছু দেখছেন। হ্যাঁ, ভুল করলে তিনি ক্ষমা করে দেবেন, সেজন্য পৃথিবী এখনো টিকে আছে। সো আমার মনে হয় এই এপিসোডটা শুনে যদি কেউ এখান থেকে বের হয়ে আসতে পারি, আমরা এই বোনটার দিকে আঙ্গুল না তুলি, আমরা যদি বের হয়ে আসতে পারি, এইসব এথিক্সের জায়গাগুলো একটু হলেও যদি চর্চা করি, ইনক্লুডিং মি, আমি সহ, তাহলে আমার মনে হয় যে একটা বেটার ফিউচার পাওয়া সম্ভব। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি এখানে আসছেন। আপনি অকপটে মানুষের কাছে নিজের গোপন বিষয়গুলো বলেছেন যাতে করে আপনার মতো কেউ ভুল না করে। সেজন্য আপনাকে আমি স্যালুট জানাই। আপনার কথা শুনে যদি ভাইয়া ওর একটা সঠিক যে শাস্তি সেটা ও পাক, সেটার জন্য আপনি চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন, আইনি প্রক্রিয়া আপনি এগোচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখানে আসছেন এবং আপনি মামলা করেছেন। আমি আপনার জন্য মানে শুভকামনা জানাই, দোয়া করি যে আপনার ভবিষ্যৎ চিন্তাটা শুভ চিন্তার উদয় যেন হয়, আর যাতে কোনো প্রকার ভুল না হয়। এইটা থেকে আপনি যেন একটা শিক্ষা নিতে পারেন আপনার নিজের জীবনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।